গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা বাদাম খাচ্ছি। বাদামের খোসা খুলে ফু দিয়ে যখনই পরিষ্কার করতে গেলাম, তখনই একটা মেয়ে সামনে দিয়ে যাচ্ছিল, আর বাদামের খোসা গিয়ে মেয়েটার উপরে পড়ে। মেয়েটা চোখ বন্ধ করে ফেলে। একটু পরে চোখ খুলে চোখ থেকে ময়লা পরিষ্কার করে আমার সামনে এসে বলে, হে ইউ, চোখে দেখতে পাও না যেখানে সেখানে ময়লা ফেলছো? এই যে মিস, ভুলটা আমার নয়, আপনার। আপনি চোখে দেখতে পান না? এখানে এতগুলো ছেলে দাঁড়িয়ে আছে, ওই পাশ দিয়ে গেলেই তো হইতো। হায় হায়, হ্যান্ডসাম ছেলে দেখলে তার গা ঘেঁষে যাওয়াটা আজকালকার মেয়েদের অভ্যাস হয়ে গেছে। তুমি জানো আমি কে? কেন, ভুলে গেছেন নাকি? যান, বাসায় গিয়ে আপনার আব্বু আম্মুকে জিজ্ঞাসা করে আসুন। বলে বন্ধুরা মিলে হাসতে শুরু করি। মেয়েটা রাগিলকে আমাদের দিকে তাকিয়ে বলে, বাবা মা ঠিক মতো শিক্ষা দেয়নি তাই না? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তা জানো না? এই সেমরি, কথা ঠিক কইরা কয়া। আর একবার বাবা মাকে নিয়ে কথা বললে এক থাপ্পড়ে মুখের জিওগ্রাফিক চেঞ্জ করে দিব। আয়নার সামনে দাঁড়াইয়া নিজেই নিজেরে চিনবার পারিবি না। আমি তোমাকে দেখে নিব। সমস্যা নাই, কখন কোনখানে দেখবার চান বইলেন, মুই চইলা আসুম। আর কলেজের যে কাউরে জিজ্ঞাসা করলেই হইব সাগরের কথা। এবার ফুটেন এইখান থাইকা। মেয়েটা রাগে কটমট করতে করতে চলে যায়। আমরা বন্ধুরা মিলে হাসতে থাকি। অনেক সময় আড্ডা দিয়ে ক্লাসে চলে যাই। আরে, পরিচয়টা তো দেওয়া হয় নাই, চলুন এবার পরিচয়টা দেওয়া যাক। আমি সাগর, এবার মাস্টার্স 3য় বর্ষে পড়ালেখা করছি। বাবা আহসান রায়াজাদা, আম্মু অনামিকা রায়াজাদা। আব্বু একজন ডক্টর আর আম্মু গৃহিণী। বাকিটা গল্পের সাথে থাকলে জেনে যাবেন। ক্লাসে বসে আছি, হঠাৎ প্রিন্সিপাল আসে আর সাথে একটা মেয়ে। মেয়েটার দিকে তাকিয়ে ভয়ে আমার গলা শুকিয়ে যায়। এটা তো সেই মেয়েটা যাকে একটু আগে অপমান করেছি। মনে মনে ভাবছি, প্রিন্সিপালের কাছে আবার বিচার দিল নাকি। কিন্তু এরপর প্রিন্সিপাল যা বলে তা শুনে আমার প্যান্ট নষ্ট হয়ে যাবার অবস্থা। প্রিন্সিপাল স্যার বলে, সবাই একসাথে বলে উঠি, ভালো স্যার, আপনি? বলে প্রিন্সিপাল স্যার চলে যায়। আমি ম্যাডামের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে এখন আমাকে আস্ত চিবিয়ে খাবে। ম্যাডাম বলে, আমি তোমাদের ইংলিশ টিচার। আমি আশা করব তোমরা সবাই আমার কথাগুলো শুনবে আর আমাকে সাহায্য করবে যাতে আমি তোমাদের ঠিক মতো পড়াতে পারি। সবাই একসাথে ইয়েস ম্যাম বলে। আমি বসে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছি। এই একটা বদ অভ্যাস আমার, যখন ওই টেনশন হয় নখ কামড়াই। ম্যাম আমার কাছে এসে বলে, এই ইউ, স্ট্যান্ড আপ। জি জি ম্যাম, আমি? তুমি স্ট্যান্ড আপ। আমি দাঁড়াতেই ম্যাম আমার কাছে এসে বলে, কলেজে আসো মেয়েদের গায়ে বাদামের খোসা ছুঁড়ে মারার জন্য? জি ম্যাম। হোয়াট? না না ম্যাম, আসলে তখন বুঝতে পারিনি আপনি হুট করে সামনে চলে আসবেন। চুপচাপ কান ধরে টেবিলের উপরে দাঁড়াও। ম্যাম, এবারের মতো আমারে মাফ কইরা দেন, আর জিন্দেগিতেও এমন ভুল করব না। আই সেড স্ট্যান্ড আপ এন্ড হোল্ড ইউর ইয়ার। আমি আর কিছু না বলে মাথা নিচু করে টেবিলের উপরে উঠে কান ধরে দাঁড়িয়ে আছি। ইচ্ছে করছে ম্যামকে এখন ফোন করে ফেলি। এতগুলো ছেলে মেয়ের সামনে কান ধরে দাঁড় করে রেখেছে, সবাই হাসছে। মোর সম্মান আর কিছুই রইল না গো। পুরো ক্লাস ম্যাম আমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখে। ক্লাস শেষ হলে ম্যাম আমার কাছে এসে বলে, আজকের এই কথা মাথায় রেখো। যদি কোনো মেয়েকে টিজ করতে দেখি তবে কি অবস্থা করব বুঝতেই পারছো। আমি মাথা নিচু করে মনে মনে বলছি, এই দিন না গো সুন্দরী ম্যাম, আরো দিন আছে। আজকের এই অপমান আমি কখনো ভুলিব না। ম্যাম চলে গেল। আমি সবার আগে ক্লাস থেকে বের হয়ে যাই, নয়তো সবাই এখন আমাকে টিজ করবে। কলেজ থেকে বের হয়ে পাশের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা সিগারেট খাচ্ছি। জুনায়েদ বলে, কিরে মামা, আজ তো ম্যাম তোর মান সম্মান সব শেষ করে দিল। দোশালা, চুপ করতো। আমি ভুলতে চাইছি বিষয়টা, আর তুই বারবার মনে করিয়ে দিচ্ছিস। এত সহজে ভুলতে পারবি তো? তোর ভালো লাগছে না, বাসায় গেলাম বলে বাইক নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু বলে, কি রে, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে, ক্লাস নেই? ভালো লাগছিল না আম্মু, তাই চলে এলাম। তোর শরীর খারাপ? আমি তোর আব্বুকে কল করে আসতে বলছি। আরে না আম্মু, তেমন কিছু হয়নি, এমনও একটু মাথা ব্যথা করছে, ঘুমালে ঠিক হয়ে যাবে। ঠিক আছে তাহলে, তুই রুমে গিয়ে রেস্ট নে একটু। এরপর আমি রুমে এসে ড্রেস চেঞ্জ করে মোবাইলে গেমস খেলছি।
খেলতে খেলতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। ওইদিকে নদী ম্যাম কলেজে আমাকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। কাউকে জিজ্ঞাসা করবে তাও পারছে না। মনে মনে বলে, ছেলেটা গেল কোথায়? কাজটা কি ঠিক করলাম সবার সামনে কান ধরিয়ে? ধুর, আমি কেন এত ভাবছি? যেখানে খুশি যাক। এরপর কলেজ ছুটি হলে নদী ম্যাম বাসায় চলে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাইরে ঘুরতে আসে বান্ধবীদের সাথে। আমি ঘুম থেকে উঠতেই মোবাইলটা বেজে ওঠে। জুনাইদ কল করেছে। কল রিসিভ করে, জুনাইদ বল। সাগর, কোথায় তুই? বাসায়। কেন বল? আজকে একটা ক্রিকেট ম্যাচ আছে, জিতলে 5,000 টাকা পাবো। আমি কত পাবো সেটা বল। 50-50। পরে আবার পাল্টি মারবি না তো? পোল্টি মারলে তুই আমার পাশে লাত্তি মারিস। আমি আসছি বলে উঠে ফ্রেশ হয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে চলে যাই ক্রিকেট মাঠে। গিয়ে দেখি জুনায়েদ আর বাকিরা দাঁড়িয়ে আছে। কিরে, টস হয়ে গেছে? না। হয়ে গেছে, ওরা ব্যাটিং পেয়েছে প্রথমে। তাহলে আর কি, চল খেলা শুরু করি। এরপর খেলা শুরু হয়ে যায়। প্রথমে ওরা ব্যাটিং করে, 15 ওভারে 125 রান করে। এবার আমাদের ব্যাটিং। ইচ্ছা মতো বলকে পিটিয়ে 4-6 রানের বন্যা বয়ে দিচ্ছি। শেষ ওভারে 4 রান লাগবে। আমি স্ট্রাইকে প্রথম বলে দিলাম তুলে। বল গিয়ে বাউন্ডারির বাইরে কারো উপর গিয়ে পড়ে। কাছে গিয়ে দেখি এটা তো ইংলিশ ম্যাম। ম্যাম আমাকে দেখে বলে, আবার তুমি? কলেজে বাদামের খোসা আর এখানে বল? দেখুন ম্যাম, আমি ইচ্ছে করে এমনটা করিনি। বলটা মনে হয় আপনাকে পছন্দ হয়েছে, তাই আপনার কাছে চলে এসেছে। ফাজলামো করছো তুমি আমার সাথে? এখন আমি বাসা যাবো কি করে, পায়ে ব্যথা নিয়ে? আমার বাইক আছে, আপনি চাইলে আপনাকে বাসায় পৌঁছে দিতে পারি। কোথায় বাইক? নিয়ে এসো, যাও। এরপর আমি বাইক নিয়ে এসে ম্যামের সামনে থামাই। ম্যাম আমার কাঁধে হাত রেখে বসে। তারপর বান্ধবীদের বিদায় দিয়ে আমাকে বলে, ভুল করেও ভাঙা রাস্তা দিয়ে নিবে না, আর অকারণে ব্রেক করবে না। আমার এত শখ নাই ম্যাম। বলে বন্ধুদের আনোয়ার চাচার চায়ের দোকানে যেতে বলে ম্যামকে নিয়ে তার বাসায় চলে আসি। ম্যামকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসি আনোয়ার চাচার দোকানে। কিরে, ম্যামের সাথে ভাব জমে গেল নাকি? দূর শালা, ফালতু কথা রাখে, আমার টাকা দে। কিসের টাকা মামা, একটু বুঝিয়ে বলতো। আগে বলছি, পাল্টি মারলে তোর জায়গা মতো লাথি দিব। আরে এত হাইপার হচ্ছিস কেন? এই নে তোর টাকা। জুনাইদের থেকে টাকা নিয়ে পকেটে রেখে দেই। এরপর সবাই মিলে চা খেয়ে কিছু সময় আড্ডা দিয়ে চলে আসি বাসায়। বাসায় এসে দেখি আব্বু আম্মুর প্রেসার মাপছে। কাছে এসে বলি, আব্বু কি হয়েছে আম্মুর? তেমন কিছু হয়নি, প্রেশার কমে যাওয়ায় মাথাটা নাকি ঘুরছে, তাই একটু চেক আপ করে দেখছি। তেমন কিছু হয়নি তো আব্বু? না, তেমন কিছু হয়নি। তা তুই এত সময় কোথায় ছিলি? ক্রিকেট খেলতে গিয়েছিলাম আব্বু। যা, ফ্রেশ হয়ে পড়তে বস। আমি ঠিক আছে বলে আম্মুর কপালে চুমু দিয়ে নিচের রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসি। কিছু সময় পরে রাতে একসাথে খাবার খেয়ে রুমে এসে কিছু সময় গেমস খেলে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রওনা দেই কলেজের জন্য। রাস্তায় দেখি ম্যাম দাঁড়িয়ে আছে। আমি ম্যামের সামনে বাইক থামিয়ে বলি, কি ম্যাম, রিক্সার জন্য অপেক্ষা করছেন? তুমি এই পথ দিয়ে কেন? আসলে এইদিকে একটা কাজ ছিল, তাই আসা। মিথ্যা কথা বললাম, আসলে ম্যামকে দেখার জন্য এসেছিলাম। আমাকে চুপ থাকতে দেখে ম্যাম বলে, এইদিকে কি কাজ? তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করা বুঝি? আরে না না, গার্লফ্রেন্ড পাবো কোথায়? কেন, এত কিউট দেখতে তুমি, তোমার তো গার্লফ্রেন্ড থাকার কথা। এসবের জন্য সময় হয় না ম্যাম, পড়াশোনার চাপে। তুমি তো মেয়েদের টেস্ট করেই কুল পাও না, আবার পড়ো কখন? আমি মোটেও ওই রকম ছেলে না। গতকাল যেটা হয়েছে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর আপনিও অমন করে চলে আসবেন আমি কি জানতাম নাকি? বুঝলাম। এবার যাও, তোমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আপনিও তো কলেজে যাবেন, চলুন আপনাকে পৌঁছে দেই। না ঠিক আছে, আমি যেতে পারবো একা, তুমি চলে যাও। ওকে, আপনার ইচ্ছা বলে বাইক স্টার্ট দিয়ে চলে আসি কলেজে। নদী ম্যাম মনে মনে বলছে, কি ছেলে রে বাবা, একবার না বললাম আর সত্যি না নিয়ে চলে গেল। এই জন্যই এর কোনো গার্লফ্রেন্ড নেই। এমন আরো অনেক কথা ভাবতে ভাবতে একটা রিক্সা নিয়ে চলে আসি কলেজে। আমরা বন্ধুরা কলেজের মাঠে বসে আড্ডা দিচ্ছি। গেটের দিকে তাকিয়ে দেখি ম্যাম চলে এসেছে।
ম্যামের সাথে একবার চোখাচোখি হয়ে যায়। দেখায় মনে হচ্ছে ম্যাম কার উপর রেগে আছে। এই ইংলিশ টিচারগুলো কেমন, এদের মুখে হাসি কখনোই আসে না। ম্যাম তার কক্ষে চলে যায়। আমরা আরো কিছু সময় আড্ডা দিয়ে ক্লাসে চলে যাই। প্রথম ক্লাস ম্যামের, তাই অতি আগ্রহ নিয়ে বসে আছি সবাই, থাকবেই না বা কেন। ম্যামকে দেখে যে কেউ ক্রাশ খাবে, এত কিউট, মনে হয় যে বেবি ডল। একটু পরে ম্যাম ক্লাসে এসে পড়াচ্ছে। আমার মনোযোগ ম্যামের দিকে। আমার এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে জুনায়েদ বলে, কিরে মামা, তুই কি ম্যামের প্রেমে পড়লি নাকি? दिल चुरा के ले गए रे, अब ये दिल कहीं भी नहीं लगता है। हाय मैं मर जावा। সরি, শেষে কিনা আমাদের ম্যামের প্রেমে পড়লো আমাদের নদী, সিনিয়র গার্লফ্রেন্ড ONG। তাই তো বলি, আমাদের সাগরকে ক্লাসের সবার সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার পরও কেন চুপ? বুঝে যখন গেছিস এবার চুপ করে থাক আর আমাকে আমার পরীকে দেখতে দে। আগে এত লাফিয়ে লাভ নেই, ম্যামের কারোর সাথে রিলেশন আছে কিনা সেই খবর তো নিতে হবে। তুই আছিস না, তুই সব খবর নে, আমি দেখি। তুই শালা পুরোই গেছিস। আমি কিছু বলতে যাব তার আগে ম্যাম আমাকে আর জুনায়েদকে দাঁড় করিয়ে বলে, এই, আমি ক্লাসে পড়াচ্ছি আর তোমরা গল্প করছো? ক্লাস করতে ইচ্ছে না হলে বের হয়ে যাও। তোমাদের জন্য বাকিদের ডিস্টার্ব হচ্ছে। যাও, বের হও ক্লাস থেকে। আমি আর জুনায়েদ কিছু না বলে মাথা নিচু করে ক্লাস থেকে বের হয়ে আসি। বাইরে আসতেই আমি জুনায়েদকে উত্তম মাধ্যম দিয়ে বলি, শালা সব তোর জন্য হলো, এই কথাগুলো পরে বললে হতো না? তোর জন্য এখন ম্যামকে দেখতে পারবো না। এখন শব্দ আমার। তুই আমাকে ক্লাস শুরুর আগে যদি সব বলতে, তাহলে কি আমি ক্লাসে ওগুলো নিয়ে কথা বলতাম? আর ম্যামও একটু নয় কথা বলেছি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে ক্লাস থেকে বের করে দিল? এখন কি করবি সেটা বল। ক্লাস শেষ হতে এখনো 30 মিনিট বাকি। চল বিড়ি খেয়ে আসি বলেই চলে যাই কলেজের পাশের দোকানে। সিগারেট নিয়ে দুজনে খেতে থাকি। একটু পর প্রথম ক্লাস শেষ হলে দুজনে একসাথে বাকি ক্লাসগুলো ঠিক মতো করে কলেজের মাঠে বসে আড্ডা দিচ্ছি। তখন ওই কোথা থেকে আয়েশা এসে বলে, হাই সাগর, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। এখানে বসে কি করছো? মশা মরছে, তুমি মারবে? আমি আপনাকে কিছু বলছি ভাইয়া। আমি ভাইয়া হলে সাগরও তো তোমার ভাইয়া হয়, তাই না? বলো। আকাশ, আমার কি হয় সেটা আপনার থেকে জানতে হবে না, বুঝলেন? এই কি হচ্ছে, তোমরা ঝগড়া করছো কেন? আর আয়েশা, জুনায়েদ তোমার সিনিয়র হই, তাই ওকে সম্মান দিয়ে কথা বলবে। আমি সিনিয়র, আর তুই কি ওর ক্লাসমেট নাকি? আমি জুনায়েদের কানে কানে বলি, দেখ দোস্ত, এই মেয়ে পাগল আর ওর বাবা একজন ডিআইজি। যদি উল্টাপাল্টা কেসে আমদার করে দেয় তখন কিন্তু 12টা বেজে যাবে। তাও ঠিক বলেছিস। এই মেয়ে যে ডেঞ্জারাস, এর থেকে তুই সাবধানে থাকিস। আয়েশা আমার পাশে বসতে বসতে বলে, তোমরা কি নিয়ে কথা বলছো? তেমন কিছু না, তারপর বলো তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? বয়ফ্রেন্ড আর হলো কই? তুমি তো বলবে বলবে করে বলছোই না কিছু। আমার থেকে কত ভালো ভালো ছেলেরা আছে এই কলেজে, তাদের একজনকে খুঁজে নাও না কেন? আমার এসব প্রেম ভালোবাসা ভালো লাগে না। তুমি একবার শুধু হ্যাঁ বলে দেখো, আমি তোমার জন্য সব করতে পারবো। আমার এক হাত শক্ত করে জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রেখে আছে আয়েশা। আমি কিছু বলতে যাব, তার আগেই দেখি দুটি চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি আয়েশাকে ছাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে বলি, আয়েশা অন্য সময় কথা বলি, আমার বাসায় কাজ আছে, জুনায়েদ চল। বলে আমরা দুজন সেখান থেকে চলে আসি। আর যে দুইটি চোখ এতক্ষণ আমার দিকে তাকিয়ে ছিল, সেই চোখ দুটি আর কারো না, নদী ম্যামের। চলুন আয়েশার পরিচয়টা দেওয়া যাক। আয়েশা বড়লোক বাবার মেয়ে। আয়েশার বাবা একজন ডিআইজি। বাবার ক্ষমতার দাপটে কলেজে দাদাগিরি করে বেড়ায়। আমার 1 বছরের জুনিয়র। আজ থেকে 2 বছর আগে থেকে আমার পিছনে লেগে আছে। আমি অবশ্য পাত্তা দেই না, কারণ এই মেয়ে যে ডেঞ্জারাস আমি সামলাতে পারবো না। আমার তো একটা মিষ্টি গার্লফ্রেন্ড চাই, তাও সিনিয়র। জুনায়েদ আর আমি দাঁড়িয়ে কথা বলছি, তখন ওই মোবাইল বেজে উঠে। কল রিসিভ করে কথা বলছে। কথা শুনে বুঝতে পারলাম হেনা কল করেছে। হেনা জুনায়েদের গার্লফ্রেন্ড, আবার চাচাতো বোন। 3 বছরের রিলেশন। জুনায়েদ আমাকে বলে, সাগর, আমাকে একটু যেতে হবে, তুই বাসায় চলে যা। আজ একটা গার্লফ্রেন্ড নাই বলে এই কথা বলতে পারি না রে। বলে জুনায়েদ চলে যায়। আমি গিয়ে বাইক স্টার্ট দিয়ে
গেটের সামনে যেতেই দেখি নদী ম্যাম দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গিয়ে বাইক থামিয়ে বলি, ম্যাম এখন এখানে কিছুই পাবেন না, চলুন আমি পৌঁছে দিচ্ছি। তোমার গার্লফ্রেন্ড দেখলে সমস্যা করবে। আমার গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে ম্যাম? কেন? এতক্ষণ যার হাত ধরে বসেছিলে? আরে ম্যাম, ওই মেয়ের মাথা তার ছিঁড়া, ওর বাবা ডিআইজি বলে কিছু বলতে পারি না, সব সময় পিছনে আঠার মতো লেগে আছে। দেখতে তো খুব মিষ্টি, প্রেম করলেই পারো। এইসব প্রেম প্রেম আমাকে দিয়ে হবে না, চলুন প্লিজ আপনাকে পৌঁছে দেই। ম্যাম ওকে বলে বাইকে উঠে বসে এক হাত আমার কাঁধে রাখে। আহা কি ফিলিংস, বলে বোঝাতে পারবো না। আমার ক্রাশ আমার বাইকে বসেছে, তাও কাঁধে হাত রেখে। পারছি না যে এখন উড়ে উড়ে চলে যায়। একটু পর ম্যাম এর বাসার সামনে চলে এসে বাইক থামাতেই ম্যাম বলে, ধন্যবাদ তোমাকে আমায় বাসায় পৌঁছে দেওয়ার জন্য। আরে না না ম্যাম, ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমার দায়িত্ব। তা এই দায়িত্ব আর কার কার জন্য পালন করা হয়েছে শুনি? আমার বাইকের পিছনে আপনি ফার্স্ট মেয়ে বসেছেন ম্যাম, এর আগে কেউ বসেনি। কেন, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? আরে না না ম্যাম, এসব আমার নেই। কেন, দেখতে তো মার্শাল্লাহ খুব স্মার্ট। তা গার্লফ্রেন্ড নেই নাকি ছেড়ে চলে গেছে? না ম্যাম, এসব করার সময় পাইনি। সব সময় তো বন্ধুদের সাথে আড্ডা মারামারি করেই তো কুল পাও না, তাই না? আমার সম্পর্কে এত কিছু খবর নেওয়া হয়ে গেছে? ম্যাম কিছু সময় আমতা আমতা করে বলে, আমি তোমার ম্যাম, আর ম্যামেরা তো ছাত্রের খবর নেবেই, তাই নয় কি? এটাও ঠিক বলেছেন। আচ্ছা, এখন তুমি বাসায় চলে যাও, আর কাল কলেজে এসো সময় মতো। কাল আপনাকে নিতে আসবো ম্যাম? কেন, আমি কি যেতে পারবো না বুঝি? না তা কেন হবে, আসলে এমনই বললাম। আপনি না বললে আসবো না। আমার দিকে তাকিয়ে থেকে মুচকি এসে বলে, আচ্ছা এসো, আমি অপেক্ষা করবো তোমার জন্য। ঠিক 9টায় চলে আসবে, কেমন? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই ম্যাম মিষ্টি একটা হাসি দিয়ে বাসার ভিতরে চলে যায়। আমি মাথা চুলকাতে চুলকাতে বাইক নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু বলে, কি রে ফাজিল, আজ এত লেট হলো কেন? আর বলুন আম্মু, আমাদের ইংলিশ টিচার রেখার জন্য অপেক্ষা করছিল, কিন্তু পাচ্ছিল না, তাই তাকে তার বাসায় দিয়ে এলাম। তা ইংলিশ টিচার কি কোনো মেয়ে? তুমি কি করে বুঝলে আম্মু? আমার ছেলেকে আমি চিনি না, সে কোনো ছেলে টিচারকে তার বাসায় রেখে আসবে না, এটা আমি ভালো করেই জানি। তা দেখতে কেমন? একেবারে পরীর লাহনকো আম্মা জান। তা সমস্যা আছে একখান। আবার কিসের সমস্যা? ম্যাম খুব রাগী, প্রথম দিন যা কাণ্ড করলো মোর লগে, তোমারে কি বলবো গো আম্মা জান। নিশ্চয় তুই এমন কিছু করেছিস যার জন্য তোর উপরে রেগে গিয়েছিল। আচ্ছা এসব বাদ দাও, খুব ক্ষুধা পেয়েছে, খেতে দাও। আচ্ছা তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে আবার রুমে চলে যাই। রুমে বসে আছি, তখন ওই মোবাইলটা টুং টুং করে বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি জুনাইদ কল করেছে। কি রে হারামি, গার্লফ্রেন্ডের সাথে কেমন কাটালি? ভালোই কাটলো, তবে তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর বল তাড়াতাড়ি। আগে বল, তাহলে কাল ঠিক দিবি। এর ভিক্ষা করার নতুন পদ্ধতি, ভিক্ষার নাম ট্রিট। ঠিক আছে দেব, বল। ধুর শালা, তোর ট্রিটও লাগবে না, আর খবরও শুনতে হবে না। আরে রেগে যাচ্ছিস কেন বন্ধু, বল না কি খবর। ম্যামের কোনো বয়ফ্রেন্ড নেই, ম্যাম তার বাবা মায়ের একমাত্র মেয়ে। তোর লাইন ক্লিয়ার। বাহ, দারুণ খবর দিলি তো বন্ধু, দিল খুশ হো গয়া। যা, কালকে ট্রিট আমার পক্ষ থেকে। ভাই ঠিক আছে বলে কল কেটে দিয়ে গল্প লিখছি। আপনাদের তো বলাই হয়নি, আমি মাঝে মাঝে গল্প লিখি, আর আমার পেজের নাম তুই শুধুই আমার। কিছু সময় গল্প লিখে পোস্ট করে মোবাইলে নেট অফ করতে যাব, তখন ওই টুং করে একটা মেসেজ আসে একটা আইডি থেকে, হাই লেখা, নাম নদী আক্তার। 1 সেকেন্ডের জন্য মনে হলো এটা ম্যাম, পরে অ্যাবাউটে গিয়ে দেখি কোনো কিছুই লেখা নেই। ম্যাম হলো তো তার ডিটেলস অবশ্যই দিত, রিপ্লাই দিতে ইচ্ছা করলো না, তাই নেট অফ করে ঘুমিয়ে পড়ি। বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছি, অনেক জায়গায় ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় আসতেই আব্বু বলে, কিরে, সারাদিন টুই টুই করে ঘুরে বেড়ালে হবে? পড়াশোনা নেই তোর?
আব্বু, আমি তো সবসময় পড়াশোনায় নিয়ে থাকি, আর একটু আগে তো বের হয়েছি। আম্মুকে জিজ্ঞাসা করো। আচ্ছা, তুমি ছেলেটাকে এত পড়ার চাপ দাও কেন? তোমার চাপে পড়ে আমার ছেলেটা একদিন না পাগল হয়ে যায়। কোথায় তো চাপ দিচ্ছি, এখন পড়ার সময় হয়েছে তাই পড়তে বলছি। ছেলেকে কিছু বলা যায় না, বললেই ফুস করে ওঠে। আম্মু, আব্বু তোমাকে সাপ বললো। এই হারামজাদা আমাদের মাঝে ঝগড়া লাগানোর ভালোই ফোন দিয়েছিস। তুমি তোমার ছেলের কথায় কান দিও না তো, এটা দিন দিন ফাজিল হয়ে যাচ্ছে। আমি কোথায় ঝগড়া লাগালাম আব্বু? তুমি না বললে আম্মু ফোঁস করে ওঠে, তা সাপই তো ফোঁস করে ওঠে, তাই না? এই তুই রুমে গিয়ে পড়তে বস। তুই এখানে থাকলে আমাদের মাঝে ঝগড়া না লাগিয়ে ছাড়বি না। তোর জন্য না আমার রাতের খাবার বন্ধ হয়ে যায়। কথা বলার আগে মনে থাকে না, তাই না? আজকে সত্যি তোমার রাতের খাবার বন্ধ। হয়ে গেল আব্বু, এবার বাইরে গিয়ে খেয়ে আসো। আজকে আম্মু বিরিয়ানি রান্না করবে। তোমার কপালে আর জুটলো না বিরিয়ানি গো। তুই গেলি নাকি এখন? না পিটাতে হবে? আমি এখনো তো পাগল হইনি যে এখানে দাঁড়িয়ে থেকে মায়ের খাবো বলে এক দৌড়ে রুমে চলে যাই। আম্মু চলে যেতে নিলে আব্বু আম্মুর এক হাত ধরে টেনে নিজের কাছে আনে, মুখের সামনে আসা চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলে, তুমি না সেই আগের মতো কিউট আছো। সেই 5 বছরের আগে তোমায় প্রথম যেভাবে দেখছি এখনো তেমনই আছো। আচ্ছা, তাই বুঝি? সত্যি বলছি, সিরিয়াস। পাম দেওয়া শেষ হলে এবার ছাড়ো, রান্না বসাতে হবে। মোটেও পাম দিচ্ছি না। আমার বউটা সত্যি এখনো আগের মতোই কিউট আছে। আচ্ছা হয়েছে, ছাড়ো। আকাশ এসে গেলে লজ্জা শেষ থাকবে না। আব্বু আম্মুর কপালে চুমু দিয়ে ছেড়ে দিয়ে সোফায় গিয়ে বসে। আম্মু হাসতে হাসতে কিচেনে চলে যায়। আমি রুমে বসে বই নিয়ে পড়ছি। সামনে এক্সাম, তাই এখন ভালো করে পড়তে হবে। অনেক সময় পড়ার পর আম্মু নিচ থেকে ডাকছে, সাগর, কোথায় তুই? আয়, রান্না হয়ে গেছে, খেয়ে যা। আসছি আম্মু বলে বই বন্ধ করে নিজে এসে দেখি আব্বু আম্মু দুজনে টেবিলে বসে আছে। আমি বসতে বসতে বলি, কি আম্মু, তুমি না বললে আজকে ডাক্তার সাহেবের খাবার বন্ধ, তাহলে এখানে বসে আছে কেন? তোর খাবার বন্ধ হারামজাদা, আমার খাবার বন্ধ হবে কেন? আচ্ছা হয়েছে, এখন সবাই চুপচাপ খেয়ে নাও তো, অনেক রাত হয়ে গেছে। এরপর সবাই একসাথে খেয়ে কিছু সময় গল্প করে আমি আমার রুমে গিয়ে শুয়ে আছি। এর মধ্যেই আবার মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আয়েশার কল। রিসিভ করার ইচ্ছা না থাকলেও রিসিভ করতেই আয়েশা বলে, হেই, কি করছো? ডিনার করেছো? এইমাত্র করে এলাম। তুমি করেছো? আমিও করে নিয়েছি। এই, কাল সিনেমা দেখতে যাবে? আমি এসব দেখি না, তুমি যাও। প্লিজ চলো না, যাই। কালকেই শুধু, প্লিজ। ঠিক আছে, তবে কলেজের সব ক্লাস শেষ করে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। আরে আমি এখন ঘুমাবো, রাখলাম, বাই বলেই কল কেটে ফেসবুকে ঘোরাঘুরি করছি। আবার সেই আইডি থেকে এসএমএস। মেসেজ ওপেন করে দেখি লেখা, এই এসএমএস এর রিপ্লাই দাও না কেন? আমি তোমার ইংলিশ টিচার। ও ম্যাম, আপনি? আসলে আমি চিনতে পারিনি। কেন, তুমি আমার নাম দেখোনি? দেখেছি, তবে বুঝতে পারিনি আপনি। আচ্ছা, তুমি কিন্তু খুব ভালো গল্প লেখো। আমি তো তোমার গল্পের প্রেমে পড়ে গেছি। আমি মনে মনে বললাম, আর কিছুদিন অপেক্ষা করো, আমার প্রেমেও পড়বে। তখনই আবার টুং করে উঠে, কি হলো, ঘুমিয়ে গেছো? রিপ্লাই দিচ্ছ না যে? না, ঘুমাইনি এমনই। তা কি করছেন? এই তোমার মোবাইল নাম্বারটা দাও তো, এসএমএস করতে ভালো লাগছে না। 01884। আচ্ছা, কল করব। অবশ্যই করবেন। এরপর ম্যাম আমার নাম্বার পেয়ে সাথে সাথে কল করে। কল রিসিভ করতেই ম্যাম বলে, কি জনাব, কি করা হচ্ছে এত রাতে? এই তো ম্যাম, শুয়ে আছি। আপনি কি করেন? আমি শুয়ে আছি। তুমি কিন্তু খুব ভালো গল্প লেখো। তা গল্পের নায়িকাটা কে? তেমন কেউ নাই ম্যাম, এমনই যা মাথায় আসে তাই লিখে দেই। তোমার গল্প পড়ে এটা বুঝতে পারলাম তুমি খুব রোমান্টিক। আপনার এমন কেন মনে হলো ম্যাম? কেননা গল্পগুলো তো খুব রোমান্টিক লেখো, তাই। এগুলো তো সব কাল্পনিক, এখানে বাস্তবের কোনো কিছুই মিল নেই। বুঝলাম কাল্পনিক, তবে রোমান্টিক যে কথাগুলো সেগুলো মন থেকেই লেখো, তাই না? ওই আর কি, হয়ে যায়। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলো, সমস্যা কোথায়?
আপনি প্রেম করেন কারোর সাথে? কেন, তুমি করবে নাকি? না, আসলে তেমন কিছু ভেবে বলিনি। আচ্ছা, বলতে হবে না, বাদ দিন। কেন, আমি বুঝি দেখতে এতটাই খারাপ? আপনি দেখতে খুব সুন্দর, যে কোনো ছেলের জন্য সৌভাগ্যের কারণ হবেন আপনি, তার জীবন সঙ্গী হলে। আচ্ছা, তোমার কেমন মেয়ে পছন্দ শুনি? সত্যি বলতে ঠিক আপনার মতোই। আচ্ছা, আমার মত কেন? তা তো জানি না, তবে আপনার মতোই। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আর কাল সকালে আমাকে নিয়ে কলেজে যাবে। গুড নাইট। আমি গুড নাইট বলে ঘুমিয়ে পড়ি। মনটা উড়ু উড়ু করছে। আজ ম্যামের সাথে কথা বলে খুব ভালো লাগলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে আব্বু আম্মু আমি নাস্তা করে নেই। এরপর আব্বু চলে যায় হসপিটালে, আর আমি বাইক নিয়ে ম্যামের বাসায় গিয়ে দেখি ম্যাম দাঁড়িয়ে আছে। আমার চোখ আটকে যায় ম্যামের দিকে। চোখ কিছুতেই সরাতে পারছি না। নীল একটা শাড়ি, হাতে নীল চুড়ি, চোখে কাজল। আমি হা করে তাকিয়ে আছি। ম্যাম আমাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসি দিয়ে চোখ নামিয়ে নিই। আমি ম্যামের কাছে গিয়ে বলি, আপনাকে আজ খুব সুন্দর লাগছে ম্যাম। তা এত সুন্দর করে সাজার কারণ কি ম্যাম? কেন, আমার বুঝি সাজতে বারণ আছে? না, তা নয়, আজ আপনাকে সত্যি অনেক সুন্দর লাগছে। যে কোনো ছেলে আজ আপনাকে দেখে ক্রাশ খাবে। কেন, তুমি বুঝি ক্রাশ খেয়েছো আমাকে দেখে? আমি মাথা চুলকাতে চুলকাতে মাথা নামিয়ে হ্যাঁ বলি। ম্যাম মুচকি হেসে বাইকে উঠে আমার কাঁধে হাত রাখে। আমি মুচকি হেসে বাইক স্টার্ট দিয়ে চালাতে শুরু করি। কিছু সময়ের মধ্যে কলেজে চলে আসি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আর ফিসফিস করছে। আমার বন্ধুরা তো হা করে তাকিয়ে আছে। ম্যাম বাইক থেকে নেমে মুচকি একটা হাসি দিয়ে চলে যায়। আমার বন্ধুরা আমার কাছে এসে বলে, কিরে মামা, ম্যাম তো তোর বাইকে করে এলো, তোদের মাঝে সেটিং হয়ে গেছে নাকি? আরে না, তেমন কিছু না, এমনই ওই দিক দিয়ে আসছিলাম, দেখলাম ম্যাম একা একা দাঁড়িয়ে আছে, কোনো কিছু পাচ্ছিল না, তাই আমি নিয়ে চলে আসলাম। আচ্ছা, এই কথা। তা তুই ওইদিকে গেছিলি কেন? ম্যাম তো তোর বাসার উল্টো দিকে থাকে। না, আসলে এই আর কি। শালা, তুই আমাকে মিথ্যে বলছিস। যা, তোর সাথে কথা নেই। আরে রেগে যাচ্ছিস কেন? শোন না, এরপর কাল থেকে আজ যা যা হয়েছে সব বললাম। সব শুনে জুনাইদ হা করে আছে। এই শালা, মুখ বন্ধ কর, না হলে তো মশা যাবে তো। ম্যাম মনে হয় তোকে ভালোবেসে ফেলছে বন্ধু। জানি না, তবে আমি কিন্তু হাবুডুবু খাচ্ছি ম্যামের প্রেমে। ম্যামও মনে মনে তোকে ভালোবাসে, মিলিয়ে নিস আমার কথা। দেখা যাবে। এখন চল ক্লাসে যাই। এরপর দুজনে ক্লাসে চলে যাই। ক্লাসে বসে আছি। একটু পরে ম্যাম ক্লাসে আসতেই সবাই দাঁড়িয়ে ম্যামকে সালাম দিতেই ম্যাম সালামের উত্তর নিয়ে বসতে বলে। সবাই বসে পড়ি। ম্যাম আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। আমিও হেসে মাথা নিচু করে চুলে হাত দিয়ে মাথা চুলকাচ্ছি। এরপর ম্যাম ক্লাস করতে থাকে। ক্লাস শেষ করে ম্যাম আমার দিকে কিছু সময় তাকিয়ে চলে যায়। ইস ইস, মনের ভিতর ঘন্টা বাজে ম্যামের এই চোখের চাহনিতে। এক এক করে সব ক্লাস শেষ করে বাইরে আসতেই আয়শা সামনে এসে বলে, এই তোমার বের হবার সময় হলো? চলো, সিনেমা দেখার সময় হয়ে গেছে। আমি কিছু বলতে যাব, তার আগে ম্যাম পিছন থেকে আমাকে ডাকে, সাগর, একটু শোনো। আয়শা একটু ওয়েট করো, আমি আসছি। আচ্ছা, ম্যাম কেন সব সময় তোমাকে ডাকে? আজও দেখলাম ম্যাম তোমার বাইকে করে কলেজে আসলো। তাতে তোমার কি? তুমি কি আমার গার্লফ্রেন্ড যে সবকিছু জানতে চাও? আমি ম্যামের কাছে যেতেই ম্যাম বলে, তুমি কি ব্যস্ত নাকি? আর ওই মেয়ের সাথে কি তোমার? কালো দেখলাম তোমার হাত ধরে বসেছিল। না ম্যাম, ব্যস্ত না। আর এই মেয়ে পাগল, কিছু বলাও যাবে না। ওর বাবা ডিআইজি, তাই ইচ্ছে না থাকলেও সহ্য করতে হয়, না হলে উল্টাপাল্টা কেস দিয়ে জেলে ভরে দিবে। আচ্ছা, তাহলে চলো কোথাও থেকে ঘুরে আসি। তোমার কি কোনো সমস্যা হবে? আরে না না, আমি এক্ষুনি বাইক নিয়ে আসছি বলে এক দৌড়ে বাইকের সামনে এসে আয়েশাকে বলি, সরি, আজ যেতে পারবো না, কাজ আছে, অন্য কোনো দিন যাব, টাটা বলেই বাইক নিয়ে চলে আসি ম্যামের কাছে। ম্যাম বাইকে উঠে আয়েশার দিকে তাকিয়ে আমার কোমর জড়িয়ে ধরে বসে। আমার কেমন জানি লাগছে। আয়েশার আগে ফুসফুস করছে। সেদিকে কান না দিয়ে ম্যামকে নিয়ে কলেজের বাইরে এসে বলি, ম্যাম কোথায় যাব? কোনো নদীর পাড়ে চলো। আমি ঠিক আছে বলে আবার বাইকে চালাতে শুরু করি। একটু পর নদীর পাড়ে এসে
বাইক সাইড করে দুজনে নদীর পানিতে পা ভাসিয়ে বসে আছি। দুজনের মাঝে কিছু সময় নীরবতা বিরাজ করে। নীরবতা ভেঙে ম্যাম বলে, আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আব্বু আম্মু আর আমি। আপনার বাসায় কে কে আছে? আব্বু, আম্মু আর আমি। আচ্ছা, তোমার আব্বু কি করে? আব্বু ডক্টর আর আম্মু গৃহিণী। আচ্ছা, তোমার আব্বু ডক্টর, তাহলে তুই খুব ভালো। আচ্ছা, কিছু খেতে ইচ্ছে করছে, এনে দাও না। আচ্ছা আপনি বসুন, আমি এখনই নিয়ে আসছি বলে আমি উঠে গিয়ে ম্যামের জন্য আর আমার জন্য দুটো আইসক্রিম নিয়ে আবার ম্যামের পাশে বসে পড়ি। ম্যামের হাতে একটা আইসক্রিম দিতেই দুজনে খেতে থাকি। হঠাৎ ম্যাম হাসছে। কি হলো ম্যাম, এমন করে হাসছেন কেন? আইসক্রিম তোমার ঠোঁটে লেগে আছে। আমি পরিষ্কার করতে গেলে ম্যাম বলে, ওয়েট, আমি পরিষ্কার করে দিচ্ছি। বলেই ম্যাম আমার ঠোঁটে থাকা আইসক্রিম তার আঙ্গুল দিয়ে নিয়ে তার মুখে দেয়। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। ম্যাম আমার দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে ফেলে। একটু পরে ম্যাম বলে, সরি, আমি বুঝতে পারিনি, কিছু মনে করো না। না কিছু মনে করেনি, চলুন এবার হাঁটি একটু। আচ্ছা চলো সামনের দিকে হাঁটি। এরপর দুজনে উঠে পাশাপাশি হাঁটছি। হাঁটার সময় মাঝে মাঝে ম্যামের হাতের আঙ্গুলের সাথে আমার আঙ্গুলগুলো ছোঁয়া লাগছে। আর ম্যাম মাঝে মধ্যে আমার দিকে আর আমি ম্যামের দিকে আর চোখে তাকাতেই চোখাচোখি হলে আবার সাথে সাথে চোখ সরিয়ে নিচ্ছি। দুজনেই কিছু সময় হাঁটাহাঁটি করে ম্যামকে নিয়ে বাইকের কাছে এসে দুজনে উঠে বাইক নিয়ে প্রথমে ম্যামকে তার বাসায় দিয়ে আমি আমার বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু বলে, কি রে, আজকে এত লেট হলো কেন তোর? ম্যামের সাথে ঘুরতে গিয়েছিলাম মাই ডিয়ার মম, তাই একটু লেট হয়ে গেছে। আচ্ছা, এত দূর চলে গিয়েছিস? আরে না, আমি এমনি ঘুরতে গিয়েছিলাম, তেমন কিছুই হয়নি এমনই। যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা আম্মু, এখনো যাব। আর আসবো বলেই রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে খাবার খেয়ে রুমে আসতেই ম্যামের কল সেভ করতেই ম্যাম বলে, বাসায় পৌঁছে গেছো? সেই কখন এসে খাবার খেয়ে রুমে বসে আছি। এইটুকু সময়ের মধ্যে এত কিছু? আমার এত সময় লাগে না। তা আপনি কি করছেন ম্যাম? এই তো রুমে বসে তোমার সাথে কথা বলছি। খাবার খেয়েছেন? তা তুমি কি করছো? গল্প লিখছিলে নাকি? না, এমনই শুয়ে আছি। তখনই আম্মু এসে বলে, কি রে, কার সাথে কথা বলছিস? কই আম্মু, কারোর সাথে না তো। আমি তো সব কথাই বাইরে থেকে শুনেছি। তোর কলেজের ম্যাম না কলে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে আম্মু বলে, দে, আমি কথা বলি। আমি আবার কি বলবো আম্মু? আম্মু আমার হাত থেকে মোবাইলটা টেনে নিয়ে বলে, কি বলবো তা তো শুনতেই পারবি। আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছি। কে জানি এখন আম্মু কি বলবে ম্যামকে। হ্যালো ম্যাম, কেমন আছেন? আমি ভালো আছি আন্টি। আর আমি আপনার মেয়ের মতন, তাই আমাকে ম্যাডাম বা আপনি না বলে নাম ধরে রাখলে খুশি হব আন্টি। আচ্ছা, মাটাই ডাকবো। তোমার বাসায় কে কে আছে মা? আমি আর আম্মু আন্টি। আপনি কেমন আছেন আন্টি? আমিও ভালো আছি মা। তাই বাদরটা তোমার জ্বালায় নাকি খুব? না আন্টি, সাগর খুব ভালো ছেলে, আর আমাকে একটুও বিরক্ত করে না। আচ্ছা মা, সাগরের সাথে একদিন আমাদের বাসায় এসো, সেদিন তোমার সাথে জমিয়ে গল্প করব। জি অবশ্যই আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু আমার হাতে ফোন দিয়ে কেমন যেন একটা রহস্যময় হাসি দিয়ে চলে গেল। আমি মোবাইলটা কানের কাছে নিয়ে আসতেই ম্যাম বলে, কি মিস্টার বাঁদর, আন্টিকে বুঝি খুব জ্বালাও? একদমই না, আমি খুবই ভদ্র একটা ছেলে, বুঝেছ নদী? কি বললে? আবার বলো আকাশ। কি বললাম আমি ম্যাম? তুমি আমাকে একটু আগে তুমি করে ডেকেছো আর নাম ধরে ডেকেছো। আমার হঠাৎই মনে পড়ে যায়, এই রে কথা বলতে বলতে কখন যে তুমি বলে ফেলেছি। কিন্তু না, ম্যামের কাছে কিছুতে স্বীকার করা যাবে না, তবে আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। আমাকে চুপ করে থাকতে দেখে ম্যাম আবার বলে, তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। আরে না না, কি বলেন, আপনি আমার ম্যাম, আমি কি করে আপনার নাম ধরে ডাকতে পারি? কলেজের বাইরে আমাকে বন্ধু ভাবা যায় না? বন্ধু? এটা কি করে হয়? আপনি তো আমার টিচার। তাতে কি হয়েছে? আমি এতটাও খারাপ নেই যে আমার সাথে বন্ধুত্ব করতে পারবে না। আরে তা নয়, আসলে কোনো আসল নকল নয়।
আজ থেকে আমরা বন্ধু, আর তুমি আমাকে এখন থেকে তুমি করেই বলবে, কি মনে থাকবে? এটা কি আদেশ ছিল না রিকোয়েস্ট? যদি বলি অধিকার। কিসের অধিকার সেটা আগে শুনি। এখন এত কিছু শুনতে হবে না। তা আগামী পরশু কলেজ থেকে কক্সবাজারে যাবে 2 দিনের জন্য, তুমি যাবে তো? এটা আবার কেউ মিস করে নাকি? আপনি যাবেন না ম্যাম? আবার আপনি? বন্ধুকে কেউ আপনি বলে বুঝি? আচ্ছা, তুমি যাবে তো নাকি? দ্যাটস লাইক এ গুড বয়। তো এখন কি করবে? এই একটু পর পড়তে বসবো, নয়তো আব্বু এসে আবার বকবে। আঙ্কেল তোমাকে এখনো বকে বুঝি? মাঝে মাঝে, যখন একটু বেশি দুষ্টুমি করি। তুমি বড় হয়ে গেছো, তাও এখনো দুষ্টুমি করো তুমি? ওই আর কি, মাঝে মাঝে। আচ্ছা তাহলে পড়তে বসো, আবার রাতে কথা হবে কেমন? আচ্ছা ঠিক আছে, টাটা। এরপর কল কেটে দিয়ে বিছানা থেকে উঠে একবার দরজার বাইরে এসে দেখলাম আম্মু আছে কিনা। ভালো করে চারপাশে তাকিয়ে রুমের ভিতরে এসে লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স নাচতে শুরু করি। আহা, আমার ক্রাশ আজ নিজে থেকেই আমার সাথে বন্ধুত্ব করেছে। এই খুশি আমি কোথায় রাখি? মনে হচ্ছে এবার আমার সিঙ্গেল থেকে মিঙ্গেলটা বুঝি হওয়া হয়ে যাবে। কিছু সময় ডান্স করে পড়তে বসি। পড়া শেষ করে নিচে গিয়ে দেখি আব্বু আর আম্মু বসে গল্প করছে। আমি গিয়ে আম্মুর পাশে বসে বলি, আম্মু কি রান্না করেছো আজ? কেন ভাবজান, আপনার জন্য কি সব সময় নতুন নতুন আইটেম রান্না করতে হবে? আমি এটা একবারও বলেছি আব্বাজান? তোর বাদরামও আর কমলো না। তা পড়াশোনা কেমন চলছে? ভালো আব্বু, তোমাদের সাথে একটু কথা আছে আমার। বল কি কথা? আগামী পরশু আমাদের কলেজ থেকে সবাই কক্সবাজার ঘুরতে যাবে, আমিও যাব। কতদিনের জন্য ঘুরতে যাবি? 2 দিন আম্মু। আচ্ছা যাবি, সমস্যা নাই, তবে পড়াশোনা যেন কোনো ক্ষতি না হয়। সামনে তোর এক্সাম, সেটা কিন্তু মাথায় রাখিস। আমার মাথায় আছে আব্বু, সমস্যা নেই। তা তোমার হসপিটালের খবর কি? আমার খবর ভালো, সবকিছুই ঠিকঠাক চলছে। আচ্ছা অনেক রাত হয়ে গেছে, চলো সবাই খাবার খেয়ে ঘুমাতে হবে। এরপর আব্বু আম্মু আর আমি একসাথে রাতের খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। রুমে গিয়ে ম্যামকে কল করি। প্রায় 2-3 ঘন্টা দুজনের মাঝে কথা হয়। কথা বলতে বলতে কখন যে দুজনে ঘুমিয়ে গেছি কেউই বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসি ম্যামের বাসার সামনে। আজও ম্যামকে অমায়িক লাগছে দেখতে। আকাশি নীল রঙের মধ্যে একটা শাড়ি পরেছে আর কানে ছোট ছোট পাথরের ঝুমকা। কি যে অপূর্ব লাগছে, আবির ভাই কি বলবো। আমার চোখ যেন সরতেই চাইছে না ম্যামের দিক থেকে। ম্যামের কাছে এসে বাইক থামাতেই ম্যাম একটা মুচকি হাসি দিয়ে বলে, আমাকে দেখার জন্য অনেক সময় পাবে, এখন কলেজে চলো, লেট হয়ে গেছে আজ। আমার কি দোষ বলো, আমার চোখ যদি তোমার দিক থেকে না সরতে চাই। ম্যাম একটা মুচকি হাসি দিয়ে বাইকে বসতে বসতে বলে, আচ্ছা এত রোমান্টিক রোমান্টিক কথা শিখলে কোথা থেকে? চোখের সামনে যদি এমন একটা পরি থাকে তাহলে রোমান্টিক কথা শিখতে হয় না, এমনি এমনি বের হয়ে যায়। ম্যাম লজ্জা মাখা একটা হাসি দিয়ে বলে, আচ্ছা তাই বুঝি? আজ তোমাকে এতটাই সুন্দর লাগছে যে কেউ তোমাকে দেখে কবি হয়ে যেতে চাইবে। হয়েছে, এবার চলো, লেট হয়ে যাচ্ছে। আমি একটা মুচকি হাসি দিয়ে বাইক চালাতে শুরু করি। একটু পর কলেজে চলে আসি। আজও সবাই আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। এক পাশে চোখ যেতেই দেখি আয়শা ফোঁসফোঁস করছে কাল সাপের মতো। সেদিকে পাত্তা না দিয়ে ম্যামকে বাইক থেকে নামতে বলি। আমিও নেমে বাইক পার্ক করতেই ম্যাম একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। আমি বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে জুনাইদের কাছে আসতেই জুনাইদ বলে, কি মামা, আজও ম্যাম তোমার বাইকে, কাহিনী কি? কোনো কাহিনী নেই মামা, তবে মনে হচ্ছে আর আমাকে সিঙ্গেল থাকতে হবে না। তোরা ম্যামে যদি প্রেমটা হয়ে যায় না, তবে তোদের দুজনকে নিয়ে একটা গল্প লিখব। আর গল্পের নাম কি জানিস? না জানি না, তবে শুনি লেখক সাহেব কি নাম দিবেন আপনি? ইংলিশ ম্যামের প্রেমে যখন আমাদের সাগর। দূর শালা, এটা কোনো নাম হলো? ঠিক আছে, তাহলে তুই একটা নাম বল। আমি রোমান্টিক প্রেমিক, তাই নামটাও রোমান্টিকই হবে। ম্যামকে প্রথম দেখে যখন মন হারিয়ে ফেলেছি, তাই নামেতে হবে হারিয়েছি তোমাতেই মন। বাহ বন্ধু, দারুণ লেগেছে। তাহলে তোমার ম্যামের প্রেমটা হয়ে গেলে এই নামে আমি গল্প শুরু করব, কি বলিস? ঠিক আছে, তোরা যা ইচ্ছা করিস।
এভাবে দুজনে আরো অনেক গল্প করতে থাকি। হঠাৎ আয়েশা এসে আমার পাশে বসে রাগী কণ্ঠে বলে, এই সাগর, তুমি কাল আমাকে নিয়ে সিনেমা দেখতে যাবে বলে ম্যামকে নিয়ে কোথায় চলে গেলে? আর আজকাল দেখছি ম্যাম তোমার বাইকে করে রোজই কলেজে আসে। সত্যি করে বলো তো, কাহিনী কি? হুম হুম তোমার সাথে ম্যামের কি কিছু চলছে? কাহিনী যাই হোক না কেন আয়েশা, তাতে তোমার কি? আর সাগরের বাইকের পিছনে কে বসবে না বসবে সেটা কি তোমাকে বলে দিতে হবে নাকি? আমি তোকে কিছু বলছি, সব সময় তুই কেন কথা বলিস আর এক লাইন বেশি বুঝিস? আয়েশা, এটা কোন ধরনের ভাষা? জুনায়েদ তোমার ছোট না বড়? তুমি ওকে তুই করে বলছো? এই ধরনের ব্যবহার করলে আজকের পর থেকে তুমি আর আমার সাথে কথা বলতে আসবে না। আর তুমি ভেবো না তোমার বাবা ডিআইজি বলে আমরা তোমার বাবাকে ভয় পাই। তুমি যা ইচ্ছা তাই করো। এরপর থেকে যদি সিনিয়রদের সম্মান করতে না পারো তাহলে আমার সাথে কথা বলতে আসবে না। বলে আমি জুনায়েদকে নিয়ে সেখান থেকে ক্লাসে চলে যাই। আয়েশা সেখানে মন খারাপ করে বসে থাকে। ক্লাসে বসে আছি, তখন ওই ম্যাম আসে। পুরো ক্লাস ওই ম্যাম আমার দিকে তাকিয়েছিল আর আমি ম্যামের দিকে। দুজনের চোখাচোখি হতেই দুজন মাঝে মাঝে মুচকি হাসি। এরপর ক্লাস শেষ হলে আমি আর জুনায়েদ গিয়ে মাঠের মাঝখানে গাছের নিচে বসে গল্প করছি। তখনই আবার আয়েশা কাছে আসে, এসে বলে, আই এম সরি জুনায়েদ ভাই, আসলে তখন রাগের মাথায় কি বলেছি বুঝতে পারিনি। প্লিজ ছোট বোন মনে করে মাফ করে দিন না। ইটস ওকে, ছোট মানুষ ভুল করে ফেলছো, আমি কিছু মনে করিনি। এরপর তিনজনে বসে কিছু সময় গল্প করি। হঠাৎই আমার মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা হাতে নিয়ে দেখি ম্যাম কল করেছে। আমি আশেপাশে একবার তাকিয়ে দেখি ম্যাম কোথায় আছে। দেখি ম্যাম আমার বাইকের সামনে দাঁড়িয়ে আছে। আমি জুনায়েদকে বাসায় যাব বলে উঠে চলে আসি। জুনায়েদ খুব ভালো করে বুঝতে পারছে আমি কেন চলে আসছি। আয়েশা কিছু বলতে চেয়েছিল, আমি পরে শুনবো বলে চলে আসি। ম্যামের কাছে আসতেই ম্যাম বলে, আচ্ছা, সবসময় তুমি ওই মেয়েটার আশেপাশে কি করে বলো তো? ওই মেয়ের সাথে আবার তোমার কোনো কিছু চলছে না তো? আরে না না, কি যে বলেন না, ওই মেয়েটা বারবার ঘুরে ফিরে আমার আশেপাশে চলে আসে। আমি কি করব বলুন? ওর বাবা ডিআইজি, তাই ভয় করে যদি উল্টাপাল্টা কোনো কেস দিয়ে জেলে ভরে দেই। মেয়েটার হাবভাব দেখে তো মনে হয় তোমাকে ভালোবাসে। এখন ওর বাবা ডিআইজি বলে তুমি কি ভয়ে ওকে ভালোবাসবে নাকি? আরে না, কি যে বলেন, বললেই হলো নাকি? ভালোবাসা কি জোর করে হয় নাকি? তাহলে ভালোবাসা কি করে হয় শুনি? আমি তো এত কিছু জানি না, তবে এতটুকু জানি ভালোবাসা বলে কয়ে আসে না, এমন এমনই ভালোবাসা হয়ে যায়। ভালোবাসা হয়ে গেলে কি করে বুঝবো? আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন সারাক্ষণ তাকে নিয়ে আপনার ভাবতে ইচ্ছা করবে। তাকে একবার দেখার জন্য আপনার মনটা খুবই ছটফট করবে। সে কাছে থাকলে নিজেকে খুব সুখী মনে হবে, আর সে দূরে চলে গেলে মনে হবে কিছু একটা নেই। বাহ, ভালোবাসা নিয়ে অনেক কিছু জানো দেখছি। এর আগে এগুলো কতজনকে ভালোবেসেছো শুনি? আমি কিন্তু ম্যাম আপনাকে আগেই বলেছি, আমি কখনো কাউকে ভালোবাসিনি, তবে আজকাল মনে হচ্ছে কাউকে ভালোবেসে ফেলেছি। সেটা কে জানতে পারি? যদি তুমি বলতে চাও, আর যদি তুমি বলতে না চাও তাহলে বলতে হবে না। সময় হলে সবার আগে তোমাকে বলবো। সময়টা কবে আসবে জানতে পারি? ঠিক আছে। আমি নিজেও জানি না সে সময়টা কবে আসবে, তবে খুব তাড়াতাড়ি আসবে, এটুকু বলতে পারি। অপেক্ষায় রইলাম তোমার মুখ থেকে তোমার ভালোবাসার মানুষের কথা শোনার জন্য। এখন চলে যাওয়া যাক। বলেই আমি আর ম্যাম বাইকে উঠে কলেজ থেকে বের হয়ে ম্যামের বাসার দিকে যেতে থাকি। হঠাৎই ম্যাম বলে, সরি, এই বাইক থামাও। আমি বাইক থামিয়ে বললাম, কি হলো, এখানে বাইক থামাতে বললে কেন? ওই দেখো ফুচকা, আমি ফুচকা খাবো। তুমিও আজকালকার মেয়েদের মতো ফুচকার পাগল? মানে কি? আমি কি আদি যুগের মানুষ নাকি? না, আমি তা বলিনি, আসলে তুমি একটু সিনিয়র তো তাই বললাম। শোনো, আমি তোমার থেকে বেশি হলে 4 থেকে 5 বছরের বড় হব। আর আমি যখন ভার্সিটি পড়ি তখন এই ফুচকা একদিনও আমার থেকে বাঁচতে পারতো না। আজও পারবে না। চলো, না হলে আবার পরে বলবে আমার কাছে এই প্রথম কিছু আবদার করেছো, আমি তাও দেইনি। ম্যাম মুচকি হেসে আমার হাত ধরে ফুচকার দোকানে গিয়ে 2 প্লেট ফুচকা দিতে বললে। আমি বলি, আমি এসব খাই না,
আর আব্বু যদি জানে আমি বাইরের খাবার খাই তবে আমার খবর আছে, বুঝলে? একটা খেতে তো সমস্যা হবে না, তাই না? না, তা হবে না, খেতে পারি, তবে তুমি যদি নিজের হাতে খাইয়ে দাও। ম্যাম মুচকি হেসে ফুচকাওয়ালাকে 1 প্লেট ফুচকা দিতে বলে এরপর ফুচকা দিলে ম্যাম প্রথমে আমাকে খাইয়ে দেয়। খাবার সময় আমার ঠোঁটের ছোঁয়া ম্যামের হাতে লাগতেই ম্যাম কিছুটা কেঁপে ওঠে। আমি মুচকি হেসে মুখের ফুচকাটা শেষ করতে করতে দেখি ম্যাম পুরো প্লেট শেষ করে ফেলেছে। মনে মনে বলি, বাপরে, আমি একটা খেয়ে শেষ করতে পারলাম না, আর এর পুরো প্লেট সাফ করে ফেলেছে। এরপর ফুচকার টাকা দিয়ে দুজনে আবারও বাইকে উঠে পড়ি। আমি ম্যামকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে বাসায় চলে আসি। এভাবে দেখতে দেখতে কেটে যায় 2 দিন। আজ আমরা সবাই কক্সবাজার ঘুরতে যাব। একটা কালো শার্ট আর কালো প্যান্ট পরে চুলগুলো জেল দিয়ে ভালো করে মাঞ্জা মেরে চোখের সানগ্লাস পরে রুম থেকে বের হতেই আম্মু বলে, কিরে, ঘুরতে যাচ্ছিস? তা এমন নতুন জামাই সেজেছিস কেন? সেখানে গিয়ে তোমার ছেলে মেয়ে পাঠাতে হবে না, তাই তো এমন পোস্ট পাস দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কি তাহলে কক্সবাজারে টি শার্ট আর লুঙ্গি পরে গেলে তোমরা খুব খুশি হতে? না আব্বাজান, যেখানে যাচ্ছেন সেখানেই যান। আচ্ছা, আমি গেলাম, লেট হয়ে যাচ্ছে বলেই বের হতে গেলে আব্বু ডেকে হাতে 10,000 টাকা দিয়ে বলে, সাবধানে থাকিস আর নিজের খেয়াল রাখিস বাবা। তোমরা কোনো চিন্তা করো না, আমি ওখানে খুব সাবধানে থাকবো, তোমরা নিজেদের খেয়াল রেখো। আর আব্বু আম্মুর প্রেসারের ওষুধগুলো সময় মতো দিয়ে দিও। আব্বু আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে দেই। আমিও আব্বু আম্মুর কপালে চুমু দিয়ে তাদের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে যাই। এ এক অদ্ভুত মায়া বাবা মার তার সন্তানদের প্রতি। প্রতিদিন যতই বকাঝকা করুক না কেন, সন্তান যখন বাসার বাইরে যায় তখন বাবা মা সন্তানদের চিন্তা করে সব সময়। মাঝে মাঝে মনে হয় একবার আল্লাহ যদি দেখা পাইতাম, একটা কথাই জানতে চাইতাম, কি দিয়ে তিনি বাবা মাকে সৃষ্টি করেছে। এত কষ্ট, এত আঘাত দেই আমরা, তবুও বাবা মা নিজের আয়ু দিয়ে সন্তানকে বাঁচাতে চায়। আবার মনে হয় আল্লাহ যত ক্ষমতা আছে তার চেয়ে বেশি মমতা আল্লাহ বাবা মায়ের হৃদয়ে দিয়ে দিয়েছে সন্তানদের জন্য। কখনো মুখ ফুটে বলা হয়নি আব্বু আম্মুকে যে তোমাদের ভালোবাসি। বলা না হলেও ভালোবাসি তোমাদের। আই লাভ ইউ আব্বু আম্মু। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি ম্যামের বাসার সামনে। ম্যামকে দেখে আমার তো মাথায় নষ্ট। রিয়াজের সেই বিখ্যাত গানটা গাইতে ইচ্ছা করছে, আমি জ্ঞান হারাবো, হয়তো মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ম্যাম একটা কালো শাড়ি পরেছে, চোখে কাজল, কানে কালো পাথরের ঝুমকো, হাতে কাচের চুড়ি আর কপালে ছোট্ট একটা কালো টিপ। আজ আর চোখ ফেরাতে ইচ্ছা করছে না ম্যামের দিক থেকে। ম্যামের সামনে গিয়ে রিক্সা থামাতেই ম্যাম রিক্সায় উঠে আমার পাশে বসে বলে, এই যে এমন করে তাকিয়ে থাকো না তো, আমার বুঝি লজ্জা করে না? আজ আর চোখ সরাতে ইচ্ছে করছে না, প্লিজ আজ আর বলো না তোমার দিক থেকে চোখ সরাতে। আজ মন করে তোমায় দেখতে ইচ্ছা করছে। মনে হচ্ছে তোমায় একজোড়া নয়ন দেখেও আমার স্বাদ মিটবে না, আমার আরো একজোড়া নয়ন প্রয়োজন। ইস, এমন করে বলো না, এবার না আমি পাগল হয়ে যাব। তবে তোমাকেও কিন্তু আজ খুব খুব সুন্দর লাগছে। আমারও ইচ্ছে করছে এক পলকে তাকিয়ে থাকি তোমার পানে। তাহলে তুমি আমায় দেখো আর আমি তোমাকে। এত রোমান্টিক হতে হবে না, আশেপাশে লোকজন আছে, আমাদের এমন করে দেখলে পাগল বলবে। কে কি বললো তাতে কি বা আসে যায়। ম্যাম আমার কথায় লজ্জা পেয়ে আমার গালে হাত দিয়ে আমার মুখটা সামনের দিকে করে আমার এক হাত জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রেখে একটু পর কলেজের সামনে আসতেই ম্যাম সোজা হয়ে বসে। কলেজের গেটে নেমে রিক্সা ভাড়া দিয়ে ভিতরে আসতে সবাই হা করে তাকিয়ে আছে আমাদের দিকে। তাকানোটা স্বাভাবিক, দুজনেই ম্যাচিং করে ড্রেস পরেছি। আয়েশা রক্তবর্ণ চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। জুনায়েদ আমাদের কাছে এসে বলে, আরে বাহ, দুজনই ম্যাচিং করে ড্রেস পরা হয়েছে। বাট সাগর আর ম্যাম আপনাদের দুজনকে একসাথে মিট ফর ইচ আদার লাগছে। জুনায়েদের কথা শুনে আমি ম্যামের দিকে তাকিয়ে দেখি ম্যাম লজ্জায় লাল হচ্ছে। আমি জুনায়েদের পেটে একটা পাঁচ মেরে বলি, শালা খালি বেশি কথা বলিস, বাস ছাড়বে কখন? এই তো এক্ষুনি ছেড়ে দিবে, চল আসুন ম্যাম। প্লেই জুনায়েদ চলে যাই। ম্যাম আমার দিকে তাকিয়ে বলে,
আচ্ছা, জুনাইদ যা বললো সত্যি কি তোমারও তাই মনে হয়? কিসের কথা বলছো তুমি? ওই যে বললো আমাদের নাকি মেড ফর ইচ আদার লাগছে। তোমার কি মনে হয় সেটা বলো। আগে আমি প্রশ্ন করেছি না, সো আগে তুমি উত্তর দাও। আমি কিছু বলতে যাব তার আগে প্রিন্সিপাল সবাইকে বাসে উঠতে বলে টিচারদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ম্যাম আমার সাথে আমাদের বাসে উঠে আমার পাশে বসেছে। এটা দেখে আয়েশা এসে বলে, ম্যাম, আপনাদের জন্য তো আলাদা বাসের ব্যবস্থা করা হয়েছে, আপনি এখানে কেন? আমি এখানে বসায় তোমার বুঝি খুব সমস্যা হচ্ছে আয়েশা? না, সমস্যা হবে কেন? তবে আপনি যেটা করছেন সেটা কিন্তু ঠিক নয়। আমি কি করছি শুনি, যা তোমার কাছে রং বলে মনে হচ্ছে? আপনি খুব ভালো করেই জানেন আপনি কি করতে চাইছেন আর কি চাইছেন। এই আয়েশা, তুমি আবার শুরু করলে। সব সময় বড়দের সাথে বাজে ব্যবহার করো কেন? কিন্তু এটা ভুলে যেও না, উনি আমাদের টিচার। তুমি টিচারের সাথে যা করছো তা বুঝি ঠিক করছো? লজ্জা করে না তোমার? আমি উঠে ঠাস করে আয়েশার গালে থাপ্পড় দিয়ে বলি, এই তুই কি পেয়েছিস? যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। কি ভাবিস তুই নিজেকে? তোর বাপ ডিআইজি বলে আমি তোকে ভয় পাই ভেবেছিস? তুই কে? হ্যাঁ, আমার সব ব্যাপারে নাক গলাতে আসিস? যা গিয়ে নিজের চরকায় তেল দে। সাগর, কি হচ্ছে এসব? চুপ করে বসো। এর জন্য তোমাকে পস্তাতে হবে সাগর। কি করতে পারিস আমিও দেখে নিব। এখন এখান থেকে যা তো। এরপর আয়েশার আগে কটমট করতে করতে পিছনে গিয়ে বসে পড়ে। বাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। একটু পর বাস ছেড়ে দেই। ম্যাম বলে, এত সাহস হঠাৎ কি করে কোথা থেকে আসলো তোমার? আমি মোটেও ভীতু না, বুঝলেন ম্যাম। অনেক সহ্য করেছি এই মেয়েটাকে। মাথায় উঠে বসেছে কিছু না বলাতে। আচ্ছা, এবার শান্ত হয়ে বসো। এরপর চুপচাপ বসে থাকি। বাস চলছে আপন গতিতে। একটু পর ম্যাম আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। আমি ম্যামের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে কিছু সময় ম্যামের দিকে তাকিয়ে থেকে বাইরের দিকে তাকিয়ে পরিবেশ দেখছি। 4 ঘন্টা পর বাস একটা জায়গায় এসে থামে, আর প্রিন্সিপাল স্যার সবাইকে কিছু খেয়ে নিতে বলে। সবাই নেমে গেছে, আর আয়েশা নামার সময় আমার দিকে আর ম্যামের দিকে কিছু সময় তাকিয়েছিল। জুনাইদ এসে ফিস ফিস করে বলে, দোস্ত, ভাবিকে দেখে তো, নয়তো পুরো রাস্তা কিন্তু না খেয়ে যেতে হবে। এই শালা, তুই যা তো, সব সময় বেশি বকবক করিস। তুই গিয়ে খাবারের অর্ডার দে। জুনাইদ হাসতে হাসতে বাস থেকে নেমে যায়। আমি আস্তে করে ম্যামকে ডাকি, এই নদী উঠো, বাস থেমেছে, কিছু খেয়ে নিবে, উঠো। এ মা, এ কি? ম্যাম দেখি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসে। মুচকি হেসে আমি ম্যামের মুখের কাছে আমার মুখটা এগিয়ে নিয়ে গিয়ে ম্যামের মুখে। ম্যাম কেঁপে উঠে কিছুটা। হুট করে ম্যাম আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। আমি ব্যালেন্স হারিয়ে ম্যামের আরো খুব কাছে চলে যাই। ম্যামের নিঃশ্বাস আমার সারা মুখে পড়ছে। নিজেকে কেমন মাতাল মাতাল লাগতে শুরু করে। দুজনের মাঝে সামান্য একটু ফাঁকা আছে। আমি ধীরে ধীরে যেন কোনো এক ঘরের মধ্যে চলে যাচ্ছি। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে ম্যামের এক হাত ধরে টান দিয়ে বলি, এই নদী, কি করছো? ওঠো, সবাই এসে পড়বে। আমার ডাক শুনে ম্যাম ধীরে ধীরে চোখ খুলে দেখে সে আমার খুব কাছে, আর আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। তাড়াহুড়ো করে উঠে নিজের শাড়ি ঠিক করে পুরো বাসে একবার চোখ বুলিয়ে বলে, কি ব্যাপার, সবাই কোথায়? সবাই খেতে গেছে, লাঞ্চ ব্রেক দিয়েছে। তো তুমি আমায় ডাকলে না কেন? সেই কখন থেকে ডাকছি, তুমি তো ঘুমাচ্ছিলে। বাপ রে, কি ঘুম! আসলে আমি বাসে উঠলে আমার ঘুম চলে আসে। আচ্ছা, এবার চলো ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেওয়া যাক। বলে দুজনে বাস থেকে নেমে প্রথমে ফ্রেশ হয়ে নেই, এরপর খাবার খেয়ে আবার সবাই বাসে এসে বসেছি। আবারও বাস চলতে শুরু করে আপন গতিতে। বাসে সবাই খুব মজা করছে। প্রায় আরো 4 ঘন্টা পর কক্সবাজারে এসে পৌঁছাই আমরা। সবাই জার্নি করে খুবই ক্লান্ত, তাই সবাই রুমে গিয়ে রেস্ট নিতে থাকি। আমি আর জুনায়েদ এক রুমে, ম্যাম আমাদের পাশের রুমে। আগে থেকে রেস্তোরাঁ বুকিং করে রেখেছে, তাই কোনো সমস্যা হয়নি। ফ্রেশ হয়ে 2 বন্ধু ঘুমিয়ে পড়ি। রাত 9টায় সবাইকে ডাকা হলো খাবার খাওয়ার জন্য। সবাই নিচে গিয়ে একটু খাবার খেয়ে আবার যার যার রুমে
চলে আসি। প্রিন্সিপাল স্যার সবাইকে বলে কাল সবাই একসাথে ঘুরতে যাবে। আজ সবাই ক্লান্ত, তাই ঘোরাঘুরি করা হবে না। রুমে এসে বসে আছি, তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইলের স্ক্রিনে ম্যামের নামটা ভেসে ওঠে। কল রিসিভ করতেই ম্যাম বলে, সাগর, কি করছো তুমি? এই বসে বসে গল্প করছি জুনায়েদের সাথে। তুমি? আমিও বসে আছি, চলো না বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে, তুমি বের হও, আমি আসছি। বলে কল কেটে বের হতে গেলে জুনায়েদ বলে, কি মামা, এই গভীর রাতে ম্যামকে নিয়ে একা একা ঘুরতে যাচ্ছ? সাবধান, এমন কিছু করো না যাতে বিয়ের আগেই বাবা হয়ে যাও। শালাকে উত্তম মাধ্যম দিয়ে বলি, শালা সবাইকে নিজের মতো ভাবিস নাকি? এখনো ম্যামকে ভালোবাসি বলতে পারলাম না, আর তুই আজগুবি কথা বলে যাচ্ছিস। ইস শালা, তোর হাতে এত শক্তি আসে কোথা থেকে? মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। যা এখন, ম্যাম মনে হয় বাইরে অপেক্ষা করছে। আমি হাসতে হাসতে একটা ব্লেজার গায়ে জড়িয়ে রুম থেকে বের হতেই দেখি ম্যাম আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কোথায় যাবে এই রাতে? সমুদ্র সৈকতে ঝিনুক কোড়াতে। এই মাঝরাতে তোমার ঝিনুক কুড়াতে ইচ্ছা হলো? এখন সমুদ্রের পরিবেশ খুব নীরব থাকে, আমি মন ভরে এই রাতের সমুদ্রে হারিয়ে যেতে চাই। প্লিজ চলো। ঠিক আছে চলো। বলে এই দুজনে চলে আসি কক্সবাজারের বিখ্যাত সমুদ্র সৈকতে। সমুদ্রের পাড় দিয়ে হাঁটছে দুজন। ম্যাম মাঝে মাঝে কিছু ঝিনুক হাতে নিচ্ছে। অনেক সময় হাঁটার পর সমুদ্রের এক পাশে দুজনে বসে পড়ি। একটু পর খেয়াল করি ম্যাম কাঁপছে। আমি আমার ব্লেজারটা খুলে ম্যামকে পরিয়ে দিতে গেলে ম্যাম বলে, আরে কি করছো? তোমার ঠান্ডা লাগবে তো। আমার কিছু হবে না, তুমি শীতে কাঁপছো। এটা এখন আমার থেকে তোমার বেশি প্রয়োজন। কিন্তু তোমার শীত করবে তো। তুমি আছো না, জড়িয়ে ধরে বসে থাকো, তাহলে আমার আর শীত লাগবে না। বলে জিভায় কামড় দিয়ে মনে মনে বলি, এই রে কি বলে ফেললাম, এখন ম্যাম কি বলবে? ম্যাম কিছু না বলে আমার ব্লেজারটা গায়ে দিয়ে মুচকি হেসে আমাকে সত্যি জড়িয়ে ধরে বলে, এই আমাকে জড়িয়ে ধরো, আমার বুঝি শীত করে না? আমি মুচকি হেসে ম্যামকে জড়িয়ে ধরি। চোখ বন্ধ করে দুজনের সমুদ্রের ঢেউয়ের শব্দ অনুভব করছি। একটু পর ম্যাম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গান গাইতে শুরু করে, আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। বাহ, খুব সুন্দর গান গাইতে পারো তো তুমি। কিছু গান কিন্তু মনের কথাও বলে। ঠিক বুঝলাম না তোমার কথা। সত্যি বোঝনি নাকি বুঝতে চাইছো না সাগর? যদি বুঝি তবে কি এই কথা দিতে পারবে সারা জীবন আমার হয়েই আমার পাশে থাকবে? পারবো, সারা জীবন তোমার হয়েই তোমার পাশে থাকতে চাই সাগর। আমি কখন কিভাবে তোমাকে নিজের মনটা দিয়ে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। অনেকবার নিজেকে বুঝিয়েছি তুমি আমার থেকে অনেক ছোট, আর আমি তোমার টিচার। এই জন্য অনেকবার নিজেকে তোমার থেকে বারবার দূরে রাখতে চেয়েছি, কিন্তু আমি পারিনি। যতই তোমার থেকে দূরে থাকতে চেয়েছি ততই আমি তোমার আরো কাছে চলে এসেছি। আমিও কখন কিভাবে জানি না তোমাকে ভালোবেসে ফেলেছি। অনেকবার বলতে চেয়েও কিন্তু সাহস হয়ে ওঠেনি। ভয় হতো তুমি যদি রাজি না হও আর আমাকে ফিরিয়ে দাও, তাই কখনো বলা হয়ে ওঠেনি। বলতে চেয়েও। তোমার বাসায় কি মেনে নিবে আমাকে সাগর? আমি তো তোমার থেকে বয়সে অনেক বড়। আম্মু তো তোমাকে বউ করে ঘরে নেবার জন্য বরণডালা সাজিয়ে বসে আছে। মানে কি? মানে আম্মুকে আমি সব বলেছি, তোমার সাথে প্রথম দিন থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে। সত্যি তোমার পরিবার আমাকে মেনে নিতে তো? আমার আব্বু আম্মু সবার থেকে আলাদা। আমি ছোট থেকে এখন পর্যন্ত কোনো কিছু চাওয়ার আগেই আমার আব্বু আম্মু তা আমাকে এনে দিয়েছে। তাদের শুধু একটাই চাওয়া, সেটা হলো আমার সুখ। ম্যাম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমিও ম্যামকে শক্ত করে জড়িয়ে ধরি। একটু পর ম্যাম আমাকে ছেড়ে দিয়ে বলে, এই আমি তোমার সাথে প্রেম করব না। যাও। মানে কি? এই তো বললে ভালোবাসো, এবার এখন কি হলো? তুমি কি এখন আমাকে প্রপোজ করেছো? আগে প্রপোজ করো। না, আগে তুমি করো। আমি তোমায় করতে বলেছি না, সো তুমিই করবে।
আচ্ছা ঠিক আছে, করছি, উঠে দাঁড়াও। বলেই দুজনে উঠে দাঁড়াই। আমি আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছি, কিন্তু কিছুই নেই। দৌড়ে সমুদ্রের কিনার থেকে কিছু ঝিনুক কুড়িয়ে এনে ম্যামের সামনে হাঁটু ভাঁজ করে বসে বলতে শুরু করি, বিধাতা নাকি জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করেছে। তোমাকে দেখে আমার মনে হয় তুমি শুধু আমার জন্যই বিধাতার হাতে সৃষ্টি হয়েছ। তোমার সৌন্দর্য, সমুদ্র কণ্ঠ আমায় পাগল করেছে। অনেকদিন চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি। তোমার হাতটি ধরে সারা জীবন চলার অনুমতি পেতে পারি। প্রদীপ জ্বালিয়ে রেখো, আধার কেটে যাবে। চোখ দুটো বন্ধ করে দেখো, স্বপ্ন দেখতে পাবে। মন খুলে রেখো, সুখ উড়ে আসবে। আর হৃদয় দিয়ে ডাকো, আমাকে তোমার মাঝেই খুঁজে পাবে। আই লাভ ইউ আমার সিনিয়র গার্লফ্রেন্ড। ম্যাম আমার সামনে বসে আমার হাত থেকে ঝিনুকগুলো নিয়ে বলে, জেগে থাকলে তোমার কল্পনাতে ডুবে থাকি, ঘুমন্ত আমি তোমায় স্বপ্নে দেখি। তোমাকে বারে বারে দেখতে চাই এমন। তোমার ওই দুহাত ধরে সারা জীবন ভালোবাসায় বেঁধে রাখবো, কথা দিলাম। ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই। যদি কাউকে দেখার জন্য বারবার মন আনচান করার নাম ভালোবাসা হয়, তবে আমি তোমাকে ভালোবাসি। যদি শয়নের স্বপ্নে তাকে নিয়ে হৃদয় মাঝে ছবি আঁকানোর নাম ভালোবাসা হয়, তবে আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ টু আমার জুনিয়র বয়ফ্রেন্ড। বলেই একে অপরকে জড়িয়ে ধরি। দুজন দুজনায় এতটাই মগ্ন, কখন রাত 3টা বেজে গেছে বুঝতেই পারিনি। এই চলো, অনেক রাত হয়ে গেছে, এবার রিসোর্টে ফিরে যাই। তোমার থেকে দূরে থাকতে একটু ইচ্ছা করে না, মন চায় সবসময় তোমার কাছে, তোমার এই বুকেই থাকি। সারা জীবনের জন্য এই বুকটা শুধু তোমারই। তবে এখন যেতে হবে, নয়তো ওই খরচ প্রিন্সিপাল জানতে পারলে 12টা বাজিয়ে দিবে। আচ্ছা চলো। এরপর দুজনে রিসোর্টে এসে যে যার রুমে চলে যায়। রুমে আসতেই জুনায়েদ আমার দিকে তাকিয়ে হাসছে। কিরে শালা, পাগলের মতো হাসছিস কেন? বন্ধু একটু আয়নার সামনে যাও, তাহলেই বুঝতে পারবা। আমার কি নতুন করে রূপ গজিয়েছে নাকি? এত রাতে আয়নার সামনে যাব? আর তুই এখনো ঘুমাসনি কেন? তোর ভাবির সাথে কথা বললাম, আর তুই আয়নার সামনে জানা একবার। আমি জুনায়েদের কথায় আয়নার সামনে যেতেই হা করে আছি। আমার শার্টের কলারে লিপস্টিক লেগে আছে। এই রে, ম্যাম যখন আমার বুকে ছিল তখন মনে হয় লিপস্টিক লেগে গেছে। জুনায়েদ হাসতে হাসতে বলে, লিপস্টিক চেক করা হয়ে গেছে বন্ধু। আরে না, তুই যেটা ভাবছিস তেমন কিছুই হয়নি। আয় বস, তারপর তোকে সব বলছি। এরপর জুনায়েদ বিছানায় বসে। আমি জুনায়েদকে সব বলি। সব শুনে জুনায়েদ হা করে আছে। আমি ওর মুখ বন্ধ করে দিয়ে বলি, এই শালা, মুখের ভিতরে মশা ঢুকবে তো। ইস দোস্ত, মিস করে ফেললাম। তুই এত রোমান্টিক ভাবে ম্যামকে প্রপোজ করলি আর আমি সেটা দেখতে পেলাম না। ধুর, লুকিয়ে লুকিয়ে তোদের পিছনে যাওয়াটা প্রয়োজন ছিল। এ তো দেখতে হবে না, এখন সর, ঘুমাবো। বলে আমি শুয়ে পড়ি। একটু পর জুনায়েদ লাইট অফ করে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই ঘুরতে এসেছি কলাতলি বিচে। সবাই যে যার মতো ঘুরছে, আমি আর ম্যাম পাশাপাশি হাঁটছি। অনেক লোকজন আশেপাশে, তারপরও আমি ম্যামের হাত ধরে হাঁটছি। একটু পর দুজনে একটা বেঞ্চে বসে আছি। আমি ম্যামের কাঁধে মাথা রেখে বসে আছি। আমি ম্যামকে জড়িয়ে ধরে আছি। কলাতলি বিচে অনেক সময় ঘোরাঘুরি করে চলে আসি সমুদ্র সৈকতে। সবাই সমুদ্রে নেমে মজা করছে। সবাই যে যার মতো মজে আছে। শুধু দুটো চোখ আমার আর ম্যামের দিকে নজর রেখেছে। সেই চোখ দুটো আয়েশার। কক্সবাজারে আসার পর থেকে আয়েশা আমাদের উপর নজর রেখেই চলেছে। একটু পর আমি ম্যামকে নিয়ে সমুদ্রে নেমে গোসল করছি। পানিতে ভিজার কারণে ম্যামের শাড়িটা শরীরের সাথে লেপ্টে আছে। আমি শার্ট খুলে ম্যামের গায়ে জড়িয়ে দিলাম। ম্যাম মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে। দূর থেকে এসব আয়েশা দেখছে আর রাগে ফুসফুস করছে। আরো কিছু সময় মজা করে সবাই রেস্তোরাঁয় ফিরে এসে চেঞ্জ করে নেই। এরপর সবাই নিচে গিয়ে লাঞ্চ শেষ করে যে যার রুমে চলে যায়। আমি আমার রুমে যেতে নিলে ম্যাম আমার হাত ধরে টেনে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আরে কি করছো? কেউ দেখলে কি হবে বুঝতে পারছো? এখানে কেউ নেই, শুধু তুমি আর আমি। এত ভয় পাবার কি আছে? এসো, আদর করবে আমায়। কি ভেবেছো বাবু, আমি এসব বলবো? মোটেও না।
তোমার সাথে একা বসে গল্প করব, তাই এখানে এনেছি। অন্য কিছু ভাবলে মাথা ফাটিয়ে দিব। আমি কি একবারও বলেছি তুমি অন্য কিছু করার জন্য আমাকে এনেছো? না, তা বলিনি, তবে আগে থেকেই সাবধান করে দিলাম। এটা অনেকটা ওই রকম হয়ে গেল না? কোন রকম হয়ে গেল শুনি। ওই ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। হয়েছে। এবার এসো, আমাকে জড়িয়ে ধরে বসে থাকো। তোমার বুকে যে আমি সুখ খুঁজে পাই, তাই তোমার বুকেই থাকতে ইচ্ছে করে। আমি গিয়ে ম্যামকে জড়িয়ে ধরে কপালে চুমু দিতেই ম্যাম কেঁপে ওঠে। ম্যামের নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা করছে, ঠোঁট দুটো কাঁপছে। আমি আর নিজেকে বেঁধে রাখতে পারছি না। ধীরে ধীরে ম্যামের ঠোঁটের দিকে এগোতে থাকি। ম্যাম চোখ বন্ধ করে ফেলে। নীরবতা সম্মতির লক্ষণ। এরপর চার ঠোঁট এক হয়ে গেল। 3 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনে নিঃশ্বাস নিচ্ছি। ম্যাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রাখে। দুজন দুজনের হার্টবিট শুনতে পাচ্ছি। খুব দ্রুত চলছে আমাদের হার্টবিট। এরপর আরো কিছু সময় দুজন দুজনাকে জড়িয়ে ধরে থাকি। ম্যাম বলে, আমি এখন তোমার বুকে মাথা রেখে একটু ঘুমাতে চাই। কিন্তু এটা কি ঠিক হবে? আর যদি আমি উল্টাপাল্টা কিছু করে ফেলি? আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে। আমি জানি সাগর, তুমি এমন কিছু করবে না যাতে আমি হট হই। এত বিশ্বাস করো আমাকে? বিশ্বাস করি বলেই নিজের রুমে তোমাকে নিয়ে এসেছি সাগর। এরপর আমি আর ম্যাম গিয়ে শুয়ে পড়ি। ম্যাম আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আমিও ধীরে ধীরে হারিয়ে যাই ঘুমের দেশে। সন্ধ্যায় মোবাইলের রিংটোনে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে কল রিসিভ করে বলি, হ্যালো, কে? আমি আপনার একমাত্র আব্বু বাবজান। ও আব্বু, তুমি? আসলে ঘুমিয়েছিলাম তো, তাই দেখিনি। এই সময় ঘুমিয়ে আছিস? শরীর ঠিক আছে তো তোর? আব্বু, শরীর ঠিক আছে। আসলে দুপুরে খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তা তোমরা কেমন আছো? আম্মুর শরীর কেমন? আমরা দুজনেই ভালো আছি। তোকে খুব মিস করছিলাম, তাই কল করলাম। আগামীকাল তো চলে আসবো আব্বু। আচ্ছা, এখন উঠে ফ্রেশ হয়ে নে, আর সাবধানে থাকিস। আমি ঠিক আছে বলে কল কেটে দেখি ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। আমি ম্যামের কপালে চুমু দিয়ে বলি, ঘুম কেমন হলো ম্যাম? এখনো বুঝি ম্যাম বলেই ডাকবে আমাকে? না, বউ বলে ডাকবো। তাহলে ডাকো না একবার বউ বলে। বউ বউ বউ, তুমি শুধু আমার ওই বউ? দেখলাম নদীর লজ্জায় লাল হয়ে গেছে। এরপর আমি নদীর কপালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে চলে আসি আমার রুমে। এসে দেখি জুনায়েদ ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আমাকে দেখে কল কেটে দিয়ে বলে, কি মামা, ম্যামের সাথে একই রুমে এতক্ষণ কি করলে? ধুর শালা, তোর মাথায় যত সব আজে বাজে চিন্তা। আমরা কিছুই করিনি, শুধু একে অপরকে জড়ি ধরে ঘুমিয়েছিলাম। আর আমার ভালোবাসা সত্য এবং পবিত্র, সেখানে কোনো নোংরামি নেই, বুঝলি? বুঝলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, ঘুরতে যাব। ঠিক আছে, তুই রেডি হ, আমি ফ্রেশ হয়ে আসছি বলে আমি ওয়াশরুমে চলে যাই। এসে দেখি ম্যাম জুনায়েদের সাথে বসে গল্প করছে। আমি তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলি, আরে ম্যাম, আপনি কখন আসলেন? এই তো একটু আগে। তোমরা নাকি ঘুরতে যাবে? চলো, আমিও যাব। আমি ঠিক আছে বলে টি শার্টের উপরে ব্লাজারটা পরি। এরপর তিনজনে একসাথে রুম থেকে বের হয়ে যায়। অনেক সময় তিনজনে একসাথে ঘোরাঘুরি করি। হঠাৎ ওই জুনায়েদ বলে, অনেকক্ষণ কাবাব মেয়ে হাড্ডি হয়েছিলাম, এবার দুজনে একসাথে সময় কাটান ভাবি। জুনায়েদের মুখে ভাবি শুনে ম্যাম লজ্জায় লাল টমেটোর মতো হয়ে যায়। আমি জুনায়েদের পেটে আস্তে করে একটা পাঁচ মেরে বলি, এই শালা, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে যাবি সেটা বল, শুধু শুধু নাটক করার কি আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। বলেই জুনায়েদ অন্যদিকে চলে যায়। আমি ম্যামের হাতের আঙ্গুলের ভাঁজে আমার আঙ্গুল রাখতেই ম্যাম আমার হাতটা শক্ত করে ধরে আমার দিকে তাকায়। আমিও ম্যামের চোখের দিকে তাকাই। কিছু সময় এভাবেই আমাদের শুভ দৃষ্টি হতে থাকে। এরপর একটা জায়গায় দুজনে বসি। ম্যাম আমার কোলে বসে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে আছে। আমিও শক্ত করে আমার বাহুডোরে বেঁধে নেই ম্যামকে। ম্যাম বলে ওঠে, তোমার বুকে যতটা সময় থাকি মনে হয় নিরাপদে আছি, শান্তিতে আছি। এর যে সুখের জায়গা এই পৃথিবীতে আর নেই। তুমিও যতক্ষণ আমার বুকে থাকো
নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। তোমার মাঝে ডুবে থাকতে ইচ্ছে হয়। এমন করে বলো না প্লিজ, আমার কেমন কেমন জানি লাগে। কেমন কেমন লাগে শুনি। তোমার সাথে মিশে যেতে ইচ্ছে করে। তোমার এত কাছে আছি, তার মনে হয় তোমার আরো কাছে চলে যায়। আরো কাছে আসতে হলে বিয়ে করতে হবে যে আমাদের। তাহলে চলো বিয়ে করে ফেলি আমরা। আমি তো এখনো ছোট, কি করে বিয়ে করব বলো তো? তুমি ছোট তাই না? আজ বিয়ে করলে কাল বাচ্চার বাবা হয়ে যাবে, আর তুমি বলছো তুমি ছোট। আজ বিয়ে করলে কাল বাচ্চা, এটাও সম্ভব বুঝি? আমি কি বলতে চেয়েছি তুমি খুব ভালো করেই বুঝতে পেরেছো। বুঝেও মজা নেওয়া হচ্ছে তাই না? এই শোনো না, বলো, আমি সব শুনছি। আমার না কেমন কিসকিস পাচ্ছে। তাই বুঝি? তাহলে তো আমার জুনিয়র বয়ফ্রেন্ডের ইচ্ছেটা পূরণ করতে হয়। বলেই নদী আমার বুক থেকে মাথা তুলে আমার মুখোমুখি হয়। আমার দুগালে হাত রেখে চার ঠোঁট এক করে দেই। দুজনে পাগলের মতো একে অপরের ঠোঁটের স্বাদ নিতে থাকি। 5 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনে বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। নদী বলে, কেমন হলো জুনিয়র বয়ফ্রেন্ড? আহা, মনে হচ্ছিল সুখের সাগরে ভাসছিলাম। এই জন্য বুঝি বলে লাভ ইজ লাইফ। লাইফ ইজ লাইফ কিনা জানি না, বাট ইউ আর মাই লাইফ। ইউ আর এভরিথিং। নাও আই থিঙ্ক আই ক্যান নট লিভ উইথাউট ইউ। প্লিজ নেভার লিভ মি সাগর। I will die of you, Lee. I really love you forever. আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নদী। তুমি আমার শ্বাস প্রশ্বাসে মিশে গেছো। এই দেহে যতদিন প্রাণ আছে, এই সাগরের বুক থেকে নদীকে কেউ কেড়ে নিতে পারবে না। আর আই লাভ ইউ টু, ফরএভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। বলেই ম্যামকে শক্ত করে জড়িয়ে ধরি আমার বুকে। ম্যামও শক্ত করে জড়িয়ে ধরে আছে আমাকে। হঠাৎ কানে মাগরিবের আজানের শব্দে আসতেই দুজনের ধ্যান ভাঙে। উঠে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। একটু পর রিসোর্টে আসতে দেখি সবাই বাইরে বসে আছে। আমরাও গিয়ে তাদের সাথে যোগ দেই। কিছু সময় সবাই মজা করে যে যার রুমে চলে যায়। এভাবে দেখতে দেখতে কাটে কক্সবাজারের দিন। পরের দিন সকালে সবাই রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। আজ ম্যাম আমার পাশে বসে আছে, তবে আজ আর ঘুমাননি। আমার হাত জড়িয়ে ধরে বসে আছে। সবাই জেনে গেছে আমার আর ম্যামের সম্পর্কের কথা। সবাই খুশি হলেও একজন হয়নি, সে হলো আয়েশা। কানে হেডফোন লাগিয়ে আসিফ আকবরের চাঁদের দেশের কন্যা গানটি শুনছি। মাঝপথে বাস থামালে সবাইকে খাবার খেয়ে নিতে বলে প্রিন্সিপাল। সবাই বাস থেকে নেমে যায়, যে যার মতো খাবার খাচ্ছে। সবাই বাস থেকে নেমে যে যার মতো খাবার খাচ্ছে। কেউ বা আবার গার্লফ্রেন্ড নিয়ে হাঁটছে। ম্যাম বলে, সাগর চলো না সামনে থেকে হেঁটে আসি। বাস ছেড়ে দিলে তখন কি করবে? বাস ছাড়তে এখনো সময় আছে, চলো তো। বলেই আমার হাত ধরে সামনের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটা বাগানের ভিতরে ঢুকে পড়ি দুজন। খুব সুন্দর একটা বাগান, চারপাশে কত রকমের গাছ। গাছের উপর পাখির কিচিমিচির শব্দ শুনে মন ভরে যাচ্ছে। বাগানের সাথেই একটা পুকুর। ম্যাম আর আমি পুকুরের পাড়ে গিয়ে বসি। ম্যাম আমাকে জড়িয়ে ধরে বসে আছে। ম্যাম বলে, জায়গাটা কত রোমান্টিক তাই না সাগর? অনেকটাই। তবে লাভ কি, আমরা তো আর এখনো বিয়ে করিনি যে চাইলেই রোম্যান্স করতে পারবো। সবসময় শুধু খাইছিলাম তাই না? আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকো। আচ্ছা, এখন না হয় শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। বাসায় গেলে তো আবার দুজন দূরে চলে যাব। তাতে কি হয়েছে? আমরা রোজ দেখা করব, পার্কে যাব, হাত ধরে হাঁটবো, ফুচকা খাবো, আইসক্রিম খাবো। আর মাঝে মাঝে আমি তোমার এই গোলাপি ঠোঁটের স্বাদ নিব। এই পচা ছেলে, তোমার একটুও লজ্জা নেই তাই না? আছে তো, তবে এখন পেতে ইচ্ছে করছে না লজ্জা। এখন তোমার গোলাপি ঠোঁটের কিস খেতে ইচ্ছে করছে। বারণ করলো কে? আমার জুনিয়র বয়ফ্রেন্ডকে। আর কি, আবারও দুজন চার ঠোঁট এক করে দিলাম। 3 মিনিট পর ছেড়ে দিয়ে আমি ম্যামের দুগালে হাত দিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে নিঃশ্বাস নিচ্ছি। ম্যাম আমাকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। হুট করে আমি ম্যামের গলায় আমার মুখ ডুবিয়ে দেই। ম্যামের সারা শরীর কাঁপছে, নিঃশ্বাস খুব দ্রুত চলাচল করছে। দুজনে এক ঘোরের মধ্যে ডুবে যাচ্ছি। হঠাৎই মনে হলো বাস তো ছেড়ে দিবে। আমি ম্যামকে ছেড়ে দিয়ে বলি, এই আমরা পাগল হয়ে গেছি, বাস তো ছেড়ে দিবে, চলো। তুমি তো পাগলামি করছো, এখন চলো তাড়াতাড়ি, বাস না আবার ছেড়ে দেয়।
বলেই দুজন উঠে দিলাম এক দৌড়। এসে দেখি বাস নেই। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে তারা বলে বাস ছেড়ে দিয়েছে। কি করব বুঝতে পারছি না। ম্যাম বলে, এখন কি হবে? বাস তো চলে গেল, আমরা যাব কি করে? চলো সামনে গিয়ে দেখি কিছু পাই কিনা। বলে দুজন হাঁটতে থাকি। একটু সামনে যেতেই বাস স্টেশন দেখতে পাই। ঢাকার 2টা টিকিট কেটে বাসে উঠে বসে আসি পাশাপাশি। একটু পর বাস ছেড়ে দেই। 4 ঘন্টা পর ঢাকা এসে নামলাম। এরপর একটা রিক্সা নিয়ে আমি ম্যামকে তার বাসায় নামিয়ে দিয়ে চলে আসি নিজের বাসায়। বাসায় আসতেই আম্মু জড়িয়ে ধরে বলে, কিরে বাবা, কেমন আছিস? এত লেট হলো কেন? তোর তো আরো 1 ঘন্টা আগে আসার কথা। আর বলো না, মাঝ রাস্তায় বাস মিস করে ফেলেছি। তা তুই একাই মিস করেছিস নাকি তোর ম্যামও সাথে ছিল? এত কিছু জেনে কি হবে আম্মা জান? এখন আমি রুমে যাই, রেস্টের প্রয়োজন এখন আমার। বলেই আম্মুকে বলে রুমে চলে আসি। রুমে এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। ওইদিকে ম্যাম বাসায় গিয়ে তার আব্বু আম্মুর সাথে কিছু সময় কথা বলে ঘুমিয়ে পড়ে। আমার ঘুম ভাঙে রাত 10টায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে ম্যামকে কল করি, কিন্তু কল ধরছে না। কয়েকবার কল করলাম কিন্তু বারবার রিং হয়েও কেটে যাচ্ছে। মনে হয় এখনো ঘুমাচ্ছে। তাই আর কল না দিয়ে গল্প লিখে ফেসবুকে পোস্ট করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে আসি ম্যামের বাসার সামনে, কিন্তু ম্যাম নেই। দারুণ চাচাকে জিজ্ঞাসা করতেই সে বলে ম্যাম নাকি চলে গেছে। একটু অবাক হলাম, আমাকে না বলেই চলে গেল আজকে। কিন্তু আজ তো আমার লেট হয়নি, হতে পারে কলেজে কোনো মিটিং আছে। তাই আর কিছু না ভেবে চলে আসি কলেজে। কলেজে আসতেই জুনায়েদ কাছে এসে বলে, কিরে শালা, কাল ম্যামকে নিয়ে কোথায় হারিয়ে গেছিলে? আমরা কোথায় হারিয়ে গেছি সেটা বাদ দিয়ে এটা বল, তুই আমাকে কল করলি না কেন বাস ছেড়ে দেওয়ার সময়? আর বলিস না, কাল রাতে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। মোবাইল চার্জে দিতেও মনে চাই। তোকে কল করতে গিয়ে দেখি মোবাইল বাবাজি বন্ধ হয়ে আছে। আচ্ছা ক্লাসে যাই। ম্যাম এসেছে কখন রে? আমি এসেছি তো দেখিনি, মনে হয় আমার আগে এসেছে। তুই কল দিয়ে জিজ্ঞেস কর। কাল রাতে অনেকগুলো কল করেছি কিন্তু ধরেনি। আজও আমাকে ছাড়া চলে এলো, বুঝলাম না কি হলো ম্যামের হঠাৎ। উনি টিচার, তোর আমার মতো স্টুডেন্ট না। হয়তো কোনো কাজ পড়ে গেছে তাই কল রিসিভ করেনি। ক্লাস শেষ হলে কথা বলিস, তাহলেই তো হবে। আমি ঠিক আছে বলে জুনায়েদকে নিয়ে ক্লাসে ঢুকতে গেলে আয়েশা এসে সামনে দাঁড়ায় আর বলে, কেমন আছো সাগর? ভালো। তুমি কেমন আছো? আমার খবর নেওয়ার সময় কি তোমার আছে? তো তোমার গার্লফ্রেন্ডের সাথে আজকে কথা হয়নি? সেটা জেনে তোমার কি কাজ? না এমনই। আজ তোমাকে একটু মন মরা লাগছে কেন? নো, ইউ আর অ্যাবসলিউটলি রং। আই এম ফাইন। বলে আয়েশাকে পাশ কাটিয়ে ক্লাসে চলে যায়। একটু পর ম্যাম ক্লাসে আসতে ম্যামের দিকে তাকিয়ে আমি তো অবাক। এই অবস্থা কেন? চোখ ফুলে আছে, কান্না করেছে নাকি? ম্যাম ক্লাসে আজ একবারও আমার দিকে তাকায়নি। এতে আমি আরো বেশি অবাক হলাম। ক্লাস শেষ করে ম্যাম চলে গেল। জুনায়েদ বলে, কিরে, আজ ম্যাম তোর দিকে তাকালো না? আর ম্যামকে আজকে একটু অন্যরকম লাগছে। আমিও সেটাই ভাবছি। হঠাৎ কি হলো? ওর সাথে কি ঝগড়া হয়েছে নাকি? আরে না, কাল বাসায় আসার পর তো রাতে কল দিয়েছিলাম, কল রিসিভই তো করেনি। বুঝতে পারছি না, চল তো বাইরে যাব। বলেই জুনায়েদকে নিয়ে ক্লাস থেকে বের হতেই দেখি ম্যাম গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। দৌড়ে ম্যামের সামনে গিয়ে দাঁড়াতেই ম্যাম আমাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আমি ম্যামের হাত ধরে বলি, কি হয়েছে তোমার, এমন করছো কেন? আমার হাত ছাড়ো। কাল রাতে কতবার কল করেছি, কল রিসিভ করলে না, আর এখন এমন করছো। কি হয়েছে তোমার, বলবে তো? আমি কি কোনো ভুল করেছি নদী? আমি তোমার টিচার, আর তাই আমাকে সম্মান দিয়ে কথা বলবে। আর আমার হাত ছাড়ো। এই দেখো, আমি এখন ফান করার মুডে নেই, চলো কোথাও থেকে ঘুরে আসি। ম্যাম তার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে দিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, কথা কানে যায় না তোমার? দুদিন হেসে কি কথা বলেছি, গায়ে হাত দেওয়া শুরু করে দিয়েছো। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট। এর বাইরে আর কোনো সম্পর্ক নেই তোমার সাথে আমার। আর কোনো সম্পর্ক নেই? তাহলে কক্সবাজারে আমার হাত ধরে হাঁটা, আমার বুকে মাথা রেখে বসে থাকা,
আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকা, এসব কি ছিল? তুমি তো আমাকে ভালোবাসো, আর আমি তোমাকে। কাল তো বাসায় আসার আগ মুহূর্ত পর্যন্ত সবই ঠিক ছিল। কাল বাসায় আসার পর কি এমন হলো যে তুমি আমাকে এসব বলছো? ভুল করেছি এতদিন, আর আজ সেটা শুধরে নিলাম। আজকের পর আর কখনো আমার সাথে কথা বলতে আসবে না। যদি আসো তবে এর ফল ভালো হবে না। বলেই ম্যাম হাঁটতে থাকে। আমি পাথর হয়ে সেখানে দাঁড়িয়ে আছি। চোখ থেকে অজরধারায় পানি পড়ছে। জুনাইদ আমার কাঁধে হাত রাখতেই আমি বলি, জুনাইদ, নদী এসব কি বলে গেল? ও নাকি আমাকে ভালোবাসে না? তাহলে এতদিন এসব কি ছিল? আমার কি মনে হয় জানিস সাগর, ম্যামের এই কথাগুলো বলার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আমি আর কিছু না বলে চোখের পানি মুছে বাইক নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে কলেজে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে রুমের সবকিছু ছুঁড়ে ফ্লোরে ফেলছি। আম্মু আমাকে এমন করে বাসায় আসতে দেখে আমার পিছনে পিছনে রুমের দরজার সামনে এসে নক করছে আর আমাকে ডাকছে। সাগর, কি হয়েছে তোর? এমন করছিস কেন? দরজা খোল বাবা, আমাকে বল কি হয়েছে। প্লিজ আম্মু, আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বলেই আম্মু চলে যায়। আমি ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করছি। প্রায় 2 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে চেঞ্জ করে শুয়ে পড়ি। একটু পর চোখে ঘুম চলে আসে। 3টায় দরজার দিকে ঠক ঠক শব্দে ঘুম ভাঙে। দরজা খুলে দেখি আব্বু আম্মু দুজনেই দাঁড়িয়ে আছে। আব্বু বলে, কি হয়েছে তোর? তুই নাকি কলেজ থেকে এসে রুমে এসে দরজা বন্ধ করে আসিস? আমি কিছু না বলে আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেই। আব্বু আম্মু দুজনেই অবাক। আমাকে এভাবে কান্না করতে দেখে আব্বু আমার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, সাগর বাবা, কি হয়েছে বল আমায়, তুই কান্না করছিস কেন? আমি হেরে গেছি আব্বু, আমার ভালোবাসা হেরে গেছে। কি হয়েছে বল আমাদেরকে। এরপর আমি কান্না করতে করতে আব্বু আম্মুকে সব বলি। সব শুনে আম্মু বলে, তুই কোনো চিন্তা করিস না বাবা, তুই মেয়ের বাসার ঠিকানা বল, আমরা আজই যাব। না আম্মু, কোথাও যেতে হবে না। নদী আমার সাথে চিট করেছে। আমাকে আগে জানতে হবে নদী কেন এমন করলো, তারপর আমি তোমাদের বলবো কি করতে হবে। কিন্তু আমরা তোকে এমন অবস্থা দেখতে পারবো না। আমি ঠিক আছি আম্মু, ক্ষুধা পেয়েছে, খাবার দাও, ফ্রেশ হয়ে আসছি। বলে আমি ওয়াশরুমে চলে যাই। আব্বু আম্মু নিচে চলে যায়। ওয়াশরুম থেকে বের হতেই মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা হাতে নিয়ে দেখি জুনাইদ কল করেছে। কল রিসিভ করতে জুনাইদ বলে, তখন আমার কথা না শুনে চলে গেলি কেন? এমনই, কি বলবি বল। আমি তোর বাসায় আসছি, তোর সাথে কথা আছে। আমার ভালো লাগছে না, পরে কথা বলবো। সাগর, আমি তখন ম্যামের চোখে তোকে হারানোর কষ্ট দেখেছি। আরো একটা জিনিস দেখেছি আমি। কি দেখেছিস? আর আমি তোর বাসায় এসে বলছি। আমি ঠিক আছে বলে কল কেটে নিচে এসে খাবার খেয়ে নেই। একটু পরে জুনাইদ আসলে ওকে নিয়ে ছাদে চলে আসি। দুজনে দোলনায় বসে পড়ি। এরপর আমি বলি, বল, তখন মোবাইলে কি যেন বলছিলি। এরপর জুনাইদ বলতে শুরু করে, সাগর, ম্যাম যখন তোকে ওই কথাগুলো বলছিল, আমি ম্যামের চোখে পানি দেখেছি। এর মানে তুই বুঝতে পারছিস? যা বলার সোজাসুজি বল। ম্যাম তোকে ভালোবাসে, কিন্তু আমার মনে হয় কেউ ম্যামকে বাধ্য করেছে তোকে এই কথাগুলো বলার জন্য। মানে ম্যামকে কেউ ভয় দেখিয়ে তোর থেকে দূরে সরিয়ে যেতে বাধ্য করছে। কেমন হতে যাবে? তার সাথে আমাদের কার কি শত্রুতা? এত সহজে ভুলে গেলি মামা আয়েশার কথা? আয়েশা মানে? ম্যাম যখন তোর গায়ে থাপ্পড় দিয়ে ওইসব কথা বলছিল, আয়েশা আড়াল থেকে সবকিছু দেখছিল আর হাসছিল। আর তোর মনে নেই আজ ক্লাসে যাওয়ার সময় আবার বের হতে আয়েশা কেমন করে কথা বলছিল, যেন আগে থেকেই জানে ম্যাম তোর সাথে এমন করবে। তুই ঠিক বলেছিস, আমি এত গভীরভাবে ভেবে দেখিনি তো। তাই তো বলি, যে মেয়ে কাল অব্দি আমি ছাড়া কিছুই বুঝতো না, সে আজ কেন আমার সাথে এমন করছে। চল নিচে চল। বলে জুনাইদকে নিয়ে নিচে এসে আম্মুকে বলি, আম্মু, আব্বুকে কল করে আসতে বলো, বিয়ে করতে যাব। মানে কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? এই, তোরা দুটো আবার ছাদে গিয়ে মদ খাসনি তো? আম্মু, আমরা ঠিক আছি,
আর এসব আমরা খাই না। ম্যামকে বিয়ে করতে যাব, চলো তো। তাড়াতাড়ি আব্বুকে কল করে আসতে বলো। এরপর আব্বু আম্মুকে কল করে বাসায় আসতে বলে। 20 মিনিট পর আব্বু বাসায় এলে সবাই গাড়ি নিয়ে প্রথমে কাজী অফিসে গিয়ে কাজীকে সাথে নিয়ে চলে আসি ম্যামদের বাসায়। বাসায় এসে কলিং বেল বাজাতেই একটা বয়স্ক মহিলা এসে দরজা খুলে দেয়। মনে হয় ম্যামের আম্মু। আমি তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম ম্যাম কোথায়। সে বলল কলেজ থেকে এসে রুমের দরজা বন্ধ করে কান্না করছে। আর কিছু না বলে ম্যামের দরজার সামনে গিয়ে নক করতে থাকি। ম্যাম দরজা না খুলে বলে, আহ আম্মু, কি শুরু করছো? বলছি না আমার ভালো লাগছে না, আমি খাবো না। কেন বারবার বিরক্ত করছো? যাও এখান থেকে। নদী, দরজা খুলো, আমি সাগর। ম্যাম আমার কণ্ঠ শুনে দৌড়ে এসে দরজা খুলে আমার দিকে তাকিয়ে বলে, সাগর, তুমি এখানে কেন এসেছো? এখানে তোমায় বলছি না তুমি আমার সামনে আসবে না আর কখনো। এত ভালোবাসো যে আমাকে বাঁচাতে আমার জীবন থেকে চলে যেতে চাও? কে তোমাকে ভালোবাসে? আমি তোমাকে ভালোবাসি না। ঠিক আছে, তাহলে আব্বু আম্মু যে মেয়ের কথা বলেছে তাকে বিয়ে করে নি। ম্যাম আমার কথা শুনে ছোট ছোট চোখে আমার দিকে তাকিয়ে কান্না ভরে কণ্ঠে বলে, সত্যি তুমি বিয়ে করে ফেলবে? কি করব, যাকে ভালোবাসি সে তো আমায় ভালোবাসে না। আয়েশা যখন আমাকে এতটা ভালোবাসে, ভাবলাম ওকে বিয়েটা করে ফেলি। তুমি আয়েশাকে বিয়ে করছো? কাল নাকি আয়েশার আব্বু আমাদের বাসায় এসে আমার আর আয়েশার বিয়ের কথা বলে গিয়েছে। আমি তো প্রথমে না করে দিয়েছি তোমাকে ভালোবাসি বলে, কিন্তু তুমি যখন আমাকে ভালোবাসো না তখন হ্যাঁ করে দিব। ম্যাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাওয়া করে কান্না করছে। আমি ম্যামকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলি, এখনো বলবে না কেন এমন করছো? আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। কেউ তোমাকে ভয় দেখিয়েছে বলে তুমি আমার সাথে এমন করছো, তাই না? ম্যাম আমাকে ছেড়ে দিয়ে বলে, তো কি করব আমি? আমি তোমার মৃত্যু নিজের চোখের সামনে দেখতে পারবো না। এর চেয়ে তো এটাই ভালো, তোমার থেকে দূরে গিয়ে যদি তোমাকে বাঁচাতে পারি, অন্তত তোমাকে রোজ দেখতে তো পারবো। কিন্তু এটা ভাবলে না আমি তোমাকে ছাড়া বাঁচবো কিনা? কি হয়েছিল বলো আমাকে। সেদিন বাসায় আসার পর দেখি আয়েশা আর ওর আব্বু আমাদের বাসায় বসে আছে। ফ্ল্যাশব্যাক। সেদিন ম্যাম বাসা যেতে দেখে আয়েশা আর ওর আব্বু বসে আছে। ম্যাম কাছে গিয়ে সালাম দেয়। আয়েশা বলে, নষ্টমী করা শেষ আমার সাগরের সাথে? মুখ সামলে কথা বলো আয়েশা, আমি তোমার টিচার। টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? আপনি টিচার হয়ে ছাত্রের সাথে প্রেম করতে পারেন আর আমি বললেই দোষ? কলেজে পড়াতে গিয়ে ছেলে পটানো, এটা কোনো ভাবে একজন টিচারের কাজ হতে পারে না মিস নদী। ম্যাম মাথা নিচু করে ফেলে আয়েশার কথা শুনে। আয়েশা আবারও বলে, ভালোই ভালোই বলছি মিস নদী, আপনি আমার সাগরের জীবন থেকে সরে দাঁড়ান, নয়তো এর ফল খুব খারাপ হবে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি এটা ভেবো না তোমার বাবা ডিআইজি বলে আমি তোমাকে ভয় পাবো। আর আমি সাগরকে, আর সাগর আমাকে ভালোবাসে। সো এখানে বাইরের মানুষের কথা আমি শুনছি না। নিজের চোখে সাগরের লাশ দেখতে পাবেন তো মিস নদী। ম্যাম আয়েশার গালে থাপ্পড় দিয়ে বলে, আমার সাগরের কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি তোমাকে জানে মেরে ফেলবো আয়েশা। না না, আমি কিছু করবো না, কিন্তু আজকাল পুলিশের গুলিতে অনেকেই মারা যায়। কে জানে কখন ভুল করে একটা গুলি সাগরের বুকে গিয়ে বিঁধে। সাগর যদি আমার না হয় তো আপনারও হতে দিব না। প্রয়োজন হলে আমি নিজে ওকে মেরে ফেলবো। আপনি একজন আইনের লোক হয়ে প্রতিবাদ না করে আপনার মেয়ের এসব কথা শুনছেন, কিছুই বলছেন না। আমি আমার আব্বুর কলিজা, আমি যখন যা চাই আমার আব্বু তাই এনে দেয়। তাই আপনাকে বলছি, আপনি এখন এই মুহূর্ত থেকে সাগরকে ভুলে যান। সাগর কল করলে রিসিভ করবেন না, কলেজে গেলে সাগরকে অ্যাভয়েড করবেন। আর সাগর যদি বেশি জোরাজুরি করে তাহলে ওর গালে একটা থাপ্পড় মেরে আপনি ওকে বলবেন ভালোবাসিনি। আপনি এতদিন যা করেছেন সবটাই টাইম পাস। এমন ভাবে আপনি সাগরের সামনে নিজেই উপস্থাপনা করবেন যাতে সাগর আপনাকে ঘৃণা করে। আর যদি আমার কথায় নড়চড় হয়
তাহলে আমার আব্বুর একটা গুলিই যথেষ্ট সাগরের নাম আপনার জীবন থেকে মুছে দেওয়ার জন্য। তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তবু আমার সাগরের কোনো ক্ষতি করো না। আমি সাগরের জীবন থেকে সরে যাব সারা জীবনের জন্য। এরপর আয়েশা আর ওর বাবা চলে যায় ম্যামদের বাসা থেকে। বর্তমান এরপর আমি রুমে আছি, অনেকক্ষণ কান্না করি। তুমি কল করেছিলে কিন্তু আমি তোমার কল ধরতে পারছিলাম না ভয়। যদি আমি তোমার সাথে কথা বলি আর সত্যি সত্যি আয়েশা ওর বাবাকে দিয়ে তোমাকে মেরে ফেলে, তাই আমি ম্যামকে আমার থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে দুগালে হাত রেখে বলি, তুমি আমার ভালোর জন্য আমাকে ছেড়ে দিতে চাইছো তাই না? কিন্তু তুমি এটা একবারও ভাবলে না তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? তুমি চলে যাও এখান থেকে সাগর। আয়েশা যদি জানতে পারে তুমি এখানে এসেছো, তাহলে আয়েশা ওর বাবাকে দিয়ে তোমাকে মেরে ফেলবে, আর আমি সেটা সইতে পারবো না। আমি এখানে একা আসিনি, সাথে আব্বু আম্মু এসেছে। আঙ্কেল আন্টি এসেছে মানে? কিন্তু কেন? তোমাকে বউ করে আজই আমার বাসায় নিয়ে যাব। পাগল হয়ে গেছো তুমি? এতক্ষণ আমি তোমাকে কি বললাম তুমি আমার কথা শুনতে পাওনি? তুমি আঙ্কেল আন্টিকে নিয়ে বাসায় চলে যাও, আমি এ বিয়ে করতে পারবো না। সেই তো জানে ভালোবাসতে, যার মনে নাই কোনো ভয়। যতই হোক ঝড়, নেই তবু ডর, মানে না পরাজয়। কেউ এসে তোমাকে তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিতে বললে আর তুমি তা চুপচাপ মেনে নিলে। নিজের ভালোবাসার উপর নিজের কোনো বিশ্বাস নেই তোমার। বিশ্বাস, ভালোবাসা, সাহস সবই আছে সাগর, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি যে মরে যাব। এত যদি ভালোবাসো তাহলে ছেড়ে দিতে চাও কেন? তোমাকে ছাড়া আমি কি বাঁচতে পারবো নদী? তুমি যে আমার নিঃশ্বাসে বিশ্বাসে শিরা উপসরায় মিশে গেছো। নদীকে ছাড়া যে সাগর এক সেকেন্ডও বাঁচতে পারবে না। কিন্তু সাগর, কোনো কিন্তু নয়, এসো আমার সাথে। বলেই ম্যামের হাত ধরে ড্রয়িং রুমে এসে সোফায় বসে পড়ি। এদিকে আব্বু আম্মু ম্যামের আব্বু আম্মুকে সব বলে দিয়েছে, তাদের কোনো আপত্তি নেই এই বিয়েতে। কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করলেন। এরপর কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে। বিয়ের কাজ সম্পূর্ণ হলে সবাই দু হাত তুলে আমাদের জন্য দোয়া করে। দোয়া শেষে কাজী সাহেব চলে যায়। আব্বু আম্মু ম্যামের আব্বু আম্মুর সাথে কথা বলছে, কাল আমাদের বিয়ে উপলক্ষে একটা পার্টি দিবে। আরো কিছু সময় কথা বলে আব্বু আম্মু ম্যামের আব্বু আম্মুর সাথে। আমি ম্যামকে নিয়ে ম্যামের আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে নিচে এসে আমি আব্বুকে বলি, আব্বু তোমরা বাসা যাও, আমি নদীকে নিয়ে একটু পরে আসছি। এখন আবার তুই কোথায় যাবি? একটা কাজ আছে আব্বু, কিছু হিসেব নিকাশ শেষ করে আসছি বলে জুনাইদকে আলাদা রাখি। একটু দূরে এসে আমি জুনাইদকে বলি, বাসায় আস্তে আস্তে তুই আমার রুমটা ভালো করে সাজিয়ে ফেলিস দোস্ত, কেমন? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই কোথায় যাবি এখন? আমার বউকে আয়েশা আর ওর বাবা থ্রেট দিয়ে গেছে না, সেটার একটু জবাব দিয়ে আসছি। তুই আব্বু আম্মুকে নিয়ে বাসায় যা। জুনাইদ ঠিক আছে বলে আব্বু আম্মুকে নিয়ে বাসায় চলে যায়। আমি ম্যামকে নিয়ে একটা রিক্সায় উঠে পড়ি আর একটা ঠিকানা বলে সেখানে যেতে বলি। এই আমিও না এখনো ম্যাম ম্যাম করে যাচ্ছি, একটু আগে বিয়ে করে ফেলেছি ম্যামকে, তাও ম্যাম ম্যাম বলেই যাচ্ছি। একটু পর নদী বলে, আমরা কোথায় যাচ্ছি এখন? এই তোমাকে থ্রেট দিয়েছে না, তার জবাব দিয়ে আসি। এসবের কি কোনো প্রয়োজন আছে? চলো বাসায় চলে যাই, শুধু শুধু ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। তোমার বর এখন তোমার পাশে আছে তো, ভয় পাবার কিছুই নেই জান। বলেই নদীকে জড়িয়ে ধরি। একটু পর রিক্সা এসে থামে আয়েশাদের বাড়ির সামনে। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা মামাকে বলি একটু অপেক্ষা করতে, আমরা আসছি। বলেই আয়েশাদের বাসার কলিং বেল বাজাতে আয়েশা এসে দরজা খুলে দেয়। আমাকে আর নদীকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে আছে। এমন করে তাকানোর কিছুই নেই, তুমি আমাদেরকে দেখছো। তা তোমার ডিআইজি বাপ বাসায় আছে? ভাষা ঠিক করে কথা বলো সাগর, উনি তোমার বড়। তুমি আমাকে শিখাবে কিভাবে কথা বলতে হয়? যে নিজের টিচারকে থ্রেট করে আর তার সাথে নোংরা ভাষায় কথা বলে। সামনে থেকে সরো, আমি তোমার বাবার সাথে কথা বলতে এসেছি। বলে আয়েশাকে পাশ কাটিয়ে ভিতরে যেতে দেখি আয়েশার বাবা বসে বসে টিভিতে খবর দেখছে। আমাকে দেখে দাঁড়িয়ে যায়।
আমি তাকে বলি, মিস্টার ডিআইজি, আইনের লোক হয়ে বেআইনি কাজ করতে আপনার বিবেকে একটুও বাধেনি? আপনার মেয়ের অন্যায়ের প্রতিবাদ না করে একজন নিরাপদ মেয়েকে থ্রেট করে আসতে আপনার বিবেকে বাধেনি? সরকার আপনাকে এই পোশাকটা আপনার মেয়ের চামচামি করার জন্য দেয়নি, দেশ আর দেশের মানুষকে রক্ষা করার জন্য দিয়েছে। সাগর, তোমার সাহস হয় কি করে আমার বাবার সাথে এইভাবে কথা বলার? এই ছে মৃত্যু, আর একটা কথা বলবি তো থাপ্পড় মেরে তোর মুখের অবস্থা এমন করব যে নিজেই নিজেকে আয়নায় দেখে আটকে উঠবি। এই মিস্টার ডিআইজি শুনুন, আমি আর নদী একটু আগে বিয়ে করেছি। আপনি বা আপনার মেয়ে পারলে আমার একটা চুল বাঁকা করে দেখাবেন। আর শুনুন, প্রথমবার বলে আপনাকে মাফ করে দিয়ে গেলাম। নেক্সট টাইম যদি আপনি বা আপনার মেয়ে ভুল করেও আমার বা নদীর কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে সেদিনই আপনাদের জীবনের শেষ দিন হবে। ভাববেন না আমি শুধু ফাঁকা গুলি ছুটছি। কলেজে গিয়ে এই সাগরের নামে জিজ্ঞাসা করবেন, সবাই আমার ক্যারেক্টার সম্পর্কে বলে দিবে। বলেই নদীকে নিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসি। আমার কথা শুনে আয়েশা আর ওর বাবা ভয় পেয়ে যায়। এতক্ষণে নদী আমার দিকে শুধু তাকিয়েছিল। বাসা থেকে বের হতেই নদী বলে, বাপ্পা, আমার জুনিয়র বরটা তো খুব সাহস দেখছি। একজন ডিআইজিকে এভাবে থ্রেট দিয়ে এলো। জি, আমার সিনিয়র বউ। তোমার জুনিয়র বোনের অনেক সাহস। এবার চলো, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে। আবার বাসা ডাক করতে হবে না। ইস, কি শখ! বিয়ে করেছি, শক্ত হবে মেরি জান। বলে হাসতে হাসতে দুজনে রিক্সায় উঠে বাসায় চলে আসি। রিক্সার ভাড়া দিয়ে বাসার ভিতরে যেতে দেখি আমাদের সকল আত্মীয়রা এসে হাজির। সবাই নতুন বউ দেখতে ব্যস্ত। আমি আর জুনায়েদ ছাদে চলে যাই। একটু পর আম্মু নদীকে নিয়ে তার রুমে চলে যায়। আমার খালাতো বোনরা নদীকে সাজিয়ে দিচ্ছে। আমি আর জুনায়েদ ছাদে দাঁড়িয়ে আছি। জুনায়েদ জানতে চাই কি হয়েছিল। এরপর আমি জুনায়েদকে সব বলি। সব শুনে জুনায়েদ বলে, একেবারে উচিত শিক্ষা দিয়ে এসেছিস, তবে তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে ডিআইজি লাশ ফেলে দিতাম। আমারও ইচ্ছে ছিল বন্ধু, কিন্তু নতুন বিয়ে করেছি, এখন বউকে রেখে জেলে গিয়ে থাকতে ইচ্ছে করেনি, তাই শুধু থ্রেড দিয়ে ছেড়ে দিয়েছি। এভাবে আড্ডা দিতে দিতে রাত 10টা বেজে যায়। জুনায়েদ আমাকে নিয়ে আমার রুমে এসে একটা পাঞ্জাবি পরিয়ে দেয়। এরপর জুনায়েদ বাহিরে চলে যায়। একটু পর খাওয়াতো বোনরা নদীকে আমার রুমে রেখে চলে যায়। নদী এসে আমার পা ছুঁয়ে সালাম করতে গেলে আমি বলি, আরে কি করছো? তোমার জায়গা কখনোই আমার ওখানে নয়, আমার এই বুকে, ঠিক মন যেখানে হৃদয় সেখানে। বলেই নদীর কপালে চুমু দিয়ে ওকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা বন্ধ করে নদীর পাশে বসে নদীর কপালে চুমু দিয়ে ওকে শুয়ে দিয়ে আমি ওর উপরে শুয়ে কপালে ঘাড়ে ঠোঁটে কিস করতে থাকি। নদী আমার ছোঁয়ায় কেঁপে উঠছে, আমার পাঞ্জাবি খামচে ধরেছে, আর ধীরে ধীরে দুজনে ডুবে যায় সুখের সাগরে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি নদী আমার বুকের উপরে শুয়ে আছে, দুই হাতে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে রেখেছে। এখন নদীকে ঠিক ঘুম পড়ে লাগছে। একটু পর দুজনে উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে এসে সবার সাথে খাবার খেয়ে নেই। পুরো বাসা সাজানো হচ্ছে। নদীর আব্বু আম্মু এসেছে। এখন প্রায় সন্ধ্যা। সকালে গেস্টরা আসতে শুরু করেছে। পার্লার থেকে 2টা মেয়ে আসছে নদীকে সাজানোর জন্য। আর জুনায়েদ আমাকে পাঞ্জাবি পরিয়ে দিয়ে জেল দিয়ে চুল সেট করে দিচ্ছে। সব শেষ হলে জুনায়েদ বলে, দোস্ত, ভাবি তোকে আজকে দেখলে আবার ক্রাশ খাবে। এখন ক্রাশ না খেলেও আমার সাথেই থাকতে হবে, বুঝলি বেটা? বিয়ে হয়ে গেছে, এখন নিজের চিন্তা কর, কি করে গার্লফ্রেন্ডকে বউ বানাবি। দেখি কি আছে আমার ভাগ্যে। এরপর জুনায়েদ আমাকে স্টেজে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দেয়। একটু পর আমার খালাতো বোনরা নদীকে নিয়ে আসে। আমি তো হা করে তাকিয়ে আছি, কি যে লাগছে আবির ভাই। আমি তো আবারও ক্রাশ খেলাম। নদীকে এনে আমার পাশে বসিয়ে দেয়। আমি নদীর কানের কাছে গিয়ে বলি, এমনিতে আধা পাগল হয়ে আছি, আজ তো পুরো পাগল করে দিবে আমার বউ। আমার কথা শুনে নদী লজ্জা মাখা একটা হাসি দেয়। দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে যায়। সবাই একসাথে খাবার খেয়ে নেই। আয়েশা এসেছে দেখলাম, আমার কাছে এসে ক্ষমাও চাইলো, আমিও ক্ষমা করে দিলাম। রাত প্রায় 12টা বাজে। আমি আর নদী আমার রুমে বসে আছি।
আমি নদীকে বললাম, আমার না আজও বাসর করতে ইচ্ছে করছে গো। আমার জুনিয়র বরটা তো খুব লুচি হয়ে গেছে। এমন করে যদি সামনে বসে থাকে তাহলে লুচু না হয়ে কি উপায় আছে? তাহলে আর কি করার, লুচি করে শুরু করে দাও। আর কি লাগে, বউ আমার পারমিশন দিয়ে দিয়েছে, আবারও 2 জন ডুব দিলাম ভালোবাসার সাগরে। এই যে অনেক শুনেছেন, লজ্জা করেন আপনাদের আমাদের বাসর ঘরে কি হচ্ছে না হচ্ছে শুনতে? এবার আসুন আমরাও আসি। টাটা, আল্লাহ হাফেজ।